ক্লাস 12 তোমাদের খাদ্য উৎপাদন ও উন্নতি সাধন, এটা হচ্ছে রোগ স্বাস্থ্যের পরের চ্যাপ্টার। আমি এর কোশ্চেন তোমাদেরকে তো দিয়ে দিয়েছি আগে, আশা করি কোশ্চেনগুলো প্রত্যেকে খাতায় নোট করে নিয়েছ। আর খাদ্য উৎপাদনের উন্নতি সাধন এই চ্যাপ্টারটার প্রথমে আমি একটু ইন্ট্রোডাকশন দিই। এটাও একটা খুব বড় চ্যাপ্টার তোমাদের, অর্থাৎ থার্ড ইউনিটের প্রথম দুটো চ্যাপ্টার রোগ স্বাস্থ্য আর খাদ্য উৎপাদন ও উন্নতি সাধন, এই দুটো কমপ্লিট হয়ে গেলে জানবে যে অনেকটাই তোমাদের সিলেবাসের চাপ কিন্তু কমে গেল। তার কারণ এই দুটো সারতেই প্রচুর সময় লাগে, যে কারণে আমি তোমাদেরকে এই দুটোই আগে সেরে দিচ্ছি এবং তোমরা নিজেরা পড়ে রেডি হয়ে নিতে পারবে। তা রোগ স্বাস্থ্য তো আশা করি প্রত্যেকেরই ঠিকঠাক করে রেডি হয়ে গেছে এবং তোমাদেরকে তো কোশ্চেন দিয়ে দেবো এবং তা থেকে তোমরা পরীক্ষাও দিয়ে নেবে। আর খাদ্য উৎপাদন উন্নতি সাধন, এটা নিয়ে আমি আজকে ফার্স্ট একটু ইন্ট্রোডাকশন দিই যে অ্যাকচুয়ালি উন্নতশীল দেশগুলোতে, বিশেষ করে উন্নয়নশীল দেশ যেগুলো যেমন ভারত, চীন, এগুলোর পপুলেশন গ্রোথ এতটাই পরিমাণ বেড়ে গেছে এবং ল্যান্ডের পরিমাণ যেহেতু নির্দিষ্ট বা ফিক্সড এবং দিনকে দিন পপুলেশনের চাপ বাড়তে থাকলে ল্যান্ডের পরিমাণও কমতে থাকবে। সেটা নিশ্চয়ই তোমরা জানো বা ভূগোল যখন পড়েছো জানো বা বুঝতে পারো। তাহলে সেক্ষেত্রে কিন্তু কৃষিজ কৃষি থেকে খাদ্য উৎপাদন প্রক্রিয়াটা যদি আমার কমতে থাকে, ল্যান্ডের পরিমাণ কমলে, সেক্ষেত্রে কিন্তু মানুষের খাদ্য সংকট একটা বিশাল আকার নিতে পারে। যে জন্য একটা সময় সারা পৃথিবীব্যাপী খাদ্য উৎপাদনকে কিভাবে বাড়ানো যায় তার উপর আন্দোলনও শুরু হয়, যেটাকে আমরা সবুজ বিপ্লব বলি বা বিপ্লব, যেখানে সবুজ বিপ্লব বলি। যে সবুজ বিপ্লব শুরু হয় সেখানে কিন্তু উন্নয়নশীল দেশগুলো তারা কিন্তু খাদ্য উৎপাদনের জন্য বিজ্ঞানকে কাজে লাগিয়ে একই জমি থেকে কিভাবে বেশি পরিমাণে খাদ্য ফলানো যায় সে নিয়ে কিন্তু গবেষণা শুরু করে এবং তার রেজাল্ট পেতেও শুরু করে এবং সেটা আস্তে আস্তে আমাদের ভারতবর্ষের মতো দেশেও ছড়িয়ে পড়ে। তা অ্যাকচুয়ালি এই ধরনের উন্নত বীজ এবং তার মডিফিকেশন করে বীজ চাষ করা এবং তাকে উন্নত বীজগুলোকে চাষ করে তার ফলন বৃদ্ধি করা বা খরা প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি করা, রোগ প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি করা, তা কিভাবে যন্ত্রের ব্যবহার করে এবং জমিতে রাসায়নিক সার প্রয়োগ করে প্রাকৃতিক সারের সঙ্গে সঙ্গে যে কিভাবে খাদ্যের উৎপাদনকে বাড়ানো হয়েছে সেটা আমরা নিশ্চয়ই দেখতে পাই কৃষি যখন চলছে। কৃষিতে সেটা ধান উৎপাদনই হোক না কেন, গম উৎপাদনই হোক না কেন, বা ভুট্টা, বাজরা বা সবজি, সবেতেই কিন্তু এইভাবে উৎপাদনকে বাড়ানো হয়েছে। তা এটাকে আমরা যদি সবুজ বিপ্লবের ফার্স্ট ধাপ ধরে থাকি, এটাকে যদি সবুজ বিপ্লব 1 বলে থাকি, সবুজ বিপ্লব 2ও কিন্তু অলরেডি ঘটে গেছে। সেটা কি না, সেটা হচ্ছে বায়োটেকনোলজি আসার পর, অর্থাৎ একটা উদ্ভিদের এবং প্রাণীর সাথে সাথে তাদের বায়োলজিক্যালি জেনেটিক্যালি মডিফিকেশন ঘটানো হয়েছে, যেটা বায়োটেকনোলজির একটা প্রধান ধাপের মধ্যে পড়ে। সেখানে জিন ক্লোনিং করে এবং জিএমও উদ্ভিদ তৈরি করে, অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানেলস তৈরি করে খাদ্যের গুণগত মানকে বাড়ানো হয়েছে এবং খাদ্যের পরিমাণকেও বাড়ানো হয়েছে। ফলে সবুজ বিপ্লবের এটাকে দ্বিতীয় ধাপ বলা যায়, সেটাও কিন্তু শুরু হয়ে গেছে। যে কারণে যারা উন্নয়নশীল কান্ট্রির দেশ তারা কিন্তু খাদ্য উৎপাদনকে একটা লক্ষ্যমাত্রার ওপরই তারা পৌঁছে গেছে। ফলে কি হয়, সারা বিশ্বের যে একটা খাদ্য সংকট সেটাকে যেমন মেটানো সম্ভব হয়েছে, আমাদের মতন দেশেও নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ধরনের একটা মহামারী আসার পরেও কিন্তু সেখানেতে দেশ কিন্তু বলছে যে কিছু মানুষকে আমরা 3 থেকে 4 বছর খাদ্য যা স্টক করা আছে গভর্নমেন্টের, সেখানে তারা কিন্তু তাদেরকে খাওয়াতে পারবে। তাহলে ন্যাচারালি যদি খরা মহামারীও দেখা দেয় সেক্ষেত্রেও কিন্তু খাদ্য সংকট মেটানো সম্ভব। কিন্তু খাদ্য সংকটের জন্য আমাদের দেশেও কিন্তু এর আগে দুর্ভিক্ষ দেখা গেছে, অর্থাৎ 76-এর মন্বন্তর শুনে থাকবে। সোমালিয়ার মতন দেশে খাদ্য সংকট দেখা যায় কন্টিনিউয়াসলি, সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম মানুষই কিন্তু তারা ভরপেট খেতে পায় না। আমাদের দেশেও খেতে পায় না, এরকম সংখ্যাটা অনেকটাই কমেছে। পুরোপুরি ক্লিয়ার হয়েছে এটা বলা যাবে না, প্রায় 30% মানুষ আমাদের দেশে এখন হয়তো বলা যেতে পারে একবেলা খেয়ে থাকে। যাই হোক, খাদ্য সংকট অনেকটাই মেটানো সম্ভব হয়েছে। যাই হোক, বিজ্ঞানের প্রযুক্তি ব্যবহার করে এই খাদ্য সংকট মেটানোটাকেই বলা হচ্ছে খাদ্য উৎপাদনের উন্নতি সাধন। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের অন্তর্গত অনেকগুলো বিষয় আছে, সেই বিষয়গুলো কোন কোন বিষয় নিয়ে আলোচনা করবো না, এখানে তোমাদের ইন্ট্রোডাকশনেতে দেখবে, বইটা খুলে দিই, যে আমরা কয়েকটা বিষয় এখানে আলোচনা করা হয়েছে, যার মধ্যে একটা হচ্ছে উদ্ভিদ প্রজনন বা প্ল্যান্ট ব্রিডিং। নেক্সট যেটা আছে টিস্যু কালচার, তোমরা তার মধ্যে 10-এ কিছু কিছু পড়েছো টিস্যু কালচার সম্বন্ধে, নিচু ক্লাসে টার্মসগুলো অন্তত শুনেছো, টিস্যু কালচার। নেক্সট হচ্ছে যেটা সিঙ্গেল সেল প্রোটিন বা এসসিপি প্রোটিন তৈরি, অর্থাৎ যে সকল মানুষেরা
প্রোটিন জাতীয় প্রাণী যে প্রোটিন খায় না তাদের ক্ষেত্রে উন্নত খাদ্যের মাধ্যমে কীভাবে প্রোটিনের চাহিদা পূরণ করা যায় বিজ্ঞানের সহায়তা, তার জন্যই তৈরি করা হয়েছে এসসিপি, সিঙ্গেল সেল প্রোটিন তৈরি। কীভাবে হবে সেটা আমরা দেখব। নেক্সট যেটা রয়েছে বায়োফর্টিফিকেশন, অর্থাৎ যেটাই বললাম যে খাদ্যের গুণগত মান বাড়ানো, অর্থাৎ যেটাই জিএমও উদ্ভিদ তৈরি কীভাবে হবে। নেক্সট রয়েছে পশুপালন বা যেটাকে বলা হচ্ছে অ্যানিম্যাল হাজব্যান্ডারি, অর্থাৎ গরু, ছাগল, মোষ, তার সাথে সাথে আমরা করব মাছ, মৌমাছির চাষ, রেশম চাষ অ্যান্ড মুক্তোর চাষ। ঠিক আছে, তাই এই কটা আমাদেরকে এখানে দেখতে হবে। তো তোমাদের এটা আলাদা করেই দিয়ে আছে, দেখো পশুপালন পড়েতে যে মৌমাছির চাষ আর মৎস্য চাষ, এই দুটো সিলেবাস, কিন্তু তোমাদের সিলেবাসের অন্তর্গত আরও দুটো আছে, বইতে সেটা ধরেইনি বা অনেক বইতেই টাচ নেই সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে মুক্তোর চাষ আর চিংড়ির চাষ আর হালকা করে রেশম চাষ। তা এটাও কিন্তু আমরা এখানে দেখব। আর এই কটা বিষয় নিয়ে অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা, যে ফার্স্ট যেটা আছে তোমাদের এখান থেকে শুরু হয়ে গেল উদ্ভিদ প্রজননবিদ্যা, কাকে বলবো তার সংজ্ঞা, এটা একটা দেখে নেবে তোমরা বই থেকে সংজ্ঞাটা। তাই এটা তো আমি ইন্ট্রোডাকশন যেটা দিলাম সেটা থেকেই বুঝতে পারছো। তো অ্যাকচুয়ালি 1967 সালের পর থেকেই কিন্তু উদ্ভিদ প্রজননবিদ্যা নিয়ে কিন্তু প্রচুর কাজ শুরু হয়। তা এরপরেই যে তোমাদের যে বিষয়টা রয়েছে দেখবে যে উদ্ভিদ প্রজননবিদ্যার লক্ষ্য উদ্দেশ্য কী। তা নিশ্চয়ই আমি ইন্ট্রোডাকশন যখন দিলাম তখনই বুঝতে পারছো যে উদ্ভিদ প্রজননবিদ্যার মাধ্যমে আমরা যেটা করতে পারি, যে কোন কোন পয়েন্টস আউট করে এগুলো বলতে হবে, যে আমি যেটা তোমাদেরকে একদম টানা বললাম ইন্ট্রোডাকশনের মাধ্যমে ছোটো করে, তো সেটাকে তোমাদেরকে পয়েন্টস আকারে লিখতে হতে পারে বা কোশ্চেন করতে পারে, সেইভাবে লিখতে হবে। যে ফলন বৃদ্ধি করা, তো অ্যাকচুয়ালি একবার চাষ করে আমি যে পরিমাণ জমি থেকে ফলন পেতাম সেটা কীভাবে বাড়াবো, সেই ফলন বৃদ্ধি ঘটানো, অর্থাৎ এক কথায় উন্নত বীজ চাষ করা যাতে আমরা ফলন বেশি পাই। যেমন নাম শুনে থাকবে কল্যাণ সোনা, সোনেরা 64 গম, তারপর হচ্ছে সোনালিকা গম, এইসব চাষ করে কিন্তু আমরা তার বৃদ্ধি করতে পারি। নেক্সট হচ্ছে গুণগত মান বৃদ্ধি, যে এক কথায় বায়োফর্টিফিকেশনের মাধ্যমে, যেমন গোল্ডেন রাইস নাম নিশ্চয়ই শুনেছো, গোল্ডেন রাইসে কী হয় না, একসাথে চালের সাথে ভিটামিনকে সমৃদ্ধ করা হয়েছে, বা টমেটোর ক্ষেত্রে যেমন ফ্লেভার সাগার টমেটো তৈরি করা হয়েছে, বিটি বেগুন তৈরি করা হয়েছে। তাহলে গুণগত মান বৃদ্ধি করে বা অ্যাকচুয়ালি হেক্সাফ্লয়েডি গম তৈরি করা হয়েছে, আচ্ছা শস্যের পরিমাণ বাড়বে, তা সেইভাবেও কিন্তু আমরা তার গুণগত মান বৃদ্ধি করতে পারি। নেক্সট যেটা রয়েছে উন্নত গঠন বৈশিষ্ট্য, অর্থাৎ উদ্ভিদ প্রজননের মাধ্যমে উদ্ভিদদের আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্যকে প্রকাশ ঘটানো এবং তার মাধ্যমে উন্নত বীজ পাওয়া বা শস্য পাওয়া। রোগ প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি করা, অর্থাৎ যাতে করে আমাদেরকে পেস্টিসাইড কম ব্যবহার করতে হয় এবং পরিবেশের ক্ষতি কম হয়, তা সেই ধরনের রোগ প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি করা, যেমন IR22 যেটা ব্যাকটেরিয়াল বাইট রোগ প্রতিরোধী করে, বা 64 ভ্যারাইটিস রাস্ট রোগ প্রতিরোধ করে, বা বিটি বেগুন যারা হচ্ছে পতঙ্গদের প্রতিরোধ করে। এরপরে হচ্ছে অভিযোজন ক্ষমতা, অর্থাৎ যেখানে আমার চাষ করা হবে উদ্ভিদগুলো তারা কী ধরনের অভিযোজন ক্ষমতা লাভ করছে, অর্থাৎ তাদেরকে নিয়ে এসে চাষ করলে তারা যাতে আবহাওয়া সহিষ্ণু হতে পারে, অর্থাৎ গরম অঞ্চলে চাষ করা আবার শীত অঞ্চলেও যাতে তাদেরকে চাষ করা যায় সেই ধরনের উদ্ভিদ সৃষ্টি করা। নেক্সট হচ্ছে ফলনের সময় হ্রাস করা, নিশ্চয়ই দেখবেন যে বর্ষাকালে যে চাষটা হয় তাতে যে সময় লাগে আমাদের, আর গ্রীষ্মকালে যে চাষটা হয় বোরোর চাষটা হয় ধানের ক্ষেত্রে, তাতে আমাদের কিন্তু 60 দিনে আমরা ফলন পেয়ে যাই, অর্থাৎ ছোট গাছ এবং ফলন বেশি। তাহলে তাকে সময় হ্রাস করে যাতে করে জল কম লাগে এবং সময় কম লাগে সেই ধরনের ভ্যারাইটি সৃষ্টি করা, বিভিন্ন ধরনের মৃত্তিকায় জন্মানোর ক্ষমতা অর্জন করে, অর্থাৎ ভুট্টাকে বিভিন্ন অঞ্চলে চাষ করা হচ্ছে, গমকে চাষ করা হচ্ছে, এই ধরনের বীজ সৃষ্টি করা। ক্ষতিকারক বা বিষাক্ত পদার্থ দূরীকরণ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন 3টে বিষয়ের কথা এখানে বলবো। সর্ষের তেল আগেকার দিনে ডাক্তারেরা অ্যাভয়েড করতে বলতো, সাদা তেল খেতে বলে, এখন অনেকেই খায়। আর সর্ষের তেলে একটা বিশেষ ক্ষতিকারক উপাদান থাকে যেটাকে বলে এরোসিক অ্যাসিড। তাই এরোসিক অ্যাসিডটাকে কীভাবে তার থেকে জিন অপসারণ করে তার উৎপাদনটাকে মানে শস্য থেকে তাকে বার করে দেওয়া যায় এবং সেইভাবে নতুন ধরনের সর্ষের বীজ সৃষ্টি করে তা থেকে তাকে চাষ করা, ফলে কী হবে, সর্ষের তেলের মধ্যে অ্যারোসিক অ্যাসিডটা থাকবে না এবং আমাদের ক্ষতি করবে না। ঠিক একই ধরনের খেসারির ডাল থেকে তার ক্ষতিকারক পদার্থটাকে বাদ দেওয়া বা রেডির তেল থেকে ক্ষতিকারক পদার্থকে বাদ দেওয়া, তা এই ধরনের কিন্তু ক্ষতিকারক বা বিষাক্ত পদার্থ দূরীকরণ এর মাধ্যমেই সম্ভব হয়েছে। এবং তাপ আলোক সমৃদ্ধি উদ্ভিদ সৃষ্টি করা, খরা প্রতিরোধী বৈশিষ্ট্য, অর্থাৎ কম জলে যাতে চাষ করা যায়, আর নির্ধারিত বৃদ্ধি সম্পন্ন উদ্ভিদ প্রজাতি, অর্থাৎ যাতে করে দৈর্ঘ্য কম হয় ফলন বেশি হয়, কম সময়ের মধ্যে পাওয়া যায়। তা এটা তোমাদের কয়েকটি বৈশিষ্ট্য দিয়ে দেখানো আছে, লক্ষ্য উদ্দেশ্য।
তা সেইভাবে পয়েন্টস আকারে একবার করে পড়ে নেবে, দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, বা পারলে একটা করে উদাহরণ দিয়ে দেবে। এরপরে দেখো একটা ফ্যাক্ট স্ক্রিন ফাইন্ডার বলে দেওয়া আছে তোমাদের, সবুজ বিপ্লব। অ্যাকচুয়ালি ভারতবর্ষের সবুজ বিপ্লবের জনক হচ্ছেন এস স্বামীনাথন, ঠিক আছে? তা তোমাদের বইতে এটা পাবে MS স্বামীনাথন। আর ওয়ার্ল্ডের যিনি আমাদের সবুজ বিপ্লবের জনক সে হচ্ছে বড়লাট, যিনি কিন্তু নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। তা যাই হোক, আমাদের কিন্তু ভারতবর্ষে সবুজ বিপ্লব অ্যাকচুয়ালি পাঞ্জাব হরিয়ানা থেকেই কিন্তু শুরু হয়, এটা তারপর সারা দেশেই ছড়িয়ে পড়ে। তা যা বড়লাট ছিলেন, যেটা কৃষি উদ্ভিদবিদ্যার জনক হিসাবে যাকে পরিচিত ছিল, এবং যিনি যার জন্য এই ধরনের সবুজ বিপ্লব ঘটাতে সক্ষম হয়েছিলেন, এবং যার জন্য নোবেল পুরস্কারও তাকে দেওয়া হয়েছিল। যাই হোক, জৈব কৃষিবিদ্যার উদ্ভিদ প্রজননের ভূমিকাটা কি? তাহলে এই যে পয়েন্টসগুলো তোমরা পড়ে এলে দেখো, সেখান থেকে কয়েকটা পয়েন্টস পাবে। উচ্চ ফলন ক্ষমতা, খরা বা জন্মগত জন্মলগ্ন অবস্থা, উচ্চ নিম্ন তাপমাত্রা প্রভৃতি প্রতিকূল অবস্থা সহ্য করার ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা, মাটি থেকে অধিক মাত্রায় জল খনিজ বস্তু শোষণ করার ক্ষমতা, এই ধরনের উদ্ভিদ সৃষ্টি করা। আর উদ্ভিদ প্রজননের পদ্ধতি সমূহ, তা পদ্ধতি বললে এখানে তো আমরা কয়েকটা পদ্ধতির কথায় চলে আসবো এবার। সেখানে দেখো তোমাদের 7টা পদ্ধতি বলা হয়েছে, যেটা নিয়ে আমাদের আজকে আলোচ্য বিষয়। 1 নম্বর হচ্ছে, একটা উদ্ভিদকে যেখানে চাষ করা হবে, সেই উদ্ভিদটাকে চাষ করার জন্য আমাদেরকে কয়েকটা পদ্ধতি অবলম্বন করে সেই বীজটাকে সেখানে আনয়ন করা হয় এবং চাষ করা হয়। তো সেগুলো কোন কোন বিষয়ের উপর আমরা করবো, সেটা নিয়ে আজকে আলোচনার বিষয় আছে। সেই পয়েন্টসগুলো কী কী না, ফার্স্টের পয়েন্টটাতে চলে আসবে উদ্ভিদ প্রবর্তন। 1 নম্বর আছে উদ্ভিদ প্রবর্তন। এই 7টা পয়েন্টসের যে যে বিষয়গুলো আছে, তাহলে ফার্স্টই বিষয় আসবো আমরা উদ্ভিদ পরিবর্তন, তারপরে যেটা আসবো নির্বাচন অর্থাৎ সিলেকশন, অর্থাৎ কোন উদ্ভিদ আমরা নির্বাচন করব বা কোন প্রজাতি আমরা নির্বাচন করব। নেক্সট পাবে তোমরা সংকরায়ন বা হাইব্রিডাইজেশন, সংকরায়ন। নেক্সট তারপরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে পলিপ্লয়েড প্রজনন, পাঁচ নম্বরে চলে এসো, যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আমাদের পরিব্যক্তি প্রজনন বা মিউটেশন ব্রিডিং। তারপরে হেটারোসিস, আর লাস্ট যেটা রয়েছে তোমাদের জিন প্রযুক্তি। এই 7টা বিষয় নিয়ে আমাদের আলোচ্য বিষয়। তা আমি এগুলো একটু তোমাদেরকে খুব সঠিক বলার চেষ্টা করবো, কারণ এগুলো তোমরা নিজেরা পড়লে অনেকটা ক্লিয়ার হবে। আমি শুধু বিষয়ের মেন কনসেপ্টটা তোমাদেরকে দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো, কারণ অ্যাকচুয়ালি এই 7টা বিষয়কে নিয়ে আমরা একটা ক্লাসে শেষ করতে পারবো না, কারণ অনেকটা বিষয় হয়ে যাবে। তা আমরা চেষ্টা করবো আজকে পরিব্যক্তি প্রজনন বা মিউটেশন প্রজননের আগে পর্যন্ত, মানে পলিপ্লয়েড প্রজনন পর্যন্ত অন্তত তোমাদেরকে রেডি করে দেওয়া এই 4টে জিনিস। তারপরে তাহলে আমাদের 3টে বিষয় পড়ে থাকবে, পরিব্যক্তি প্রজনন, হেটারোসিস আর জিন প্রযুক্তি, কারণ এগুলো হচ্ছে একটা টেকনিক থাকবে। তো সেগুলোকে নিয়ে আমার আলোচনা করতে হবে। আবার না হলে সে প্রথমের দিকের বিষয় আছে যেগুলো কলা পালন, টিস্যু পালনে যাব আমরা, তার পরবর্তী অংশগুলোতে যাব। তো যাই হোক, প্রথমেতে যেটা রয়েছে অ্যাকচুয়ালি জৈব কৃষিবিদ্যার যে প্রজননের ভূমিকাটা বা উদ্ভিদ প্রজননের যে পদ্ধতি সমূহগুলোর মধ্যে, তাহলে প্রথমেই চলে আসছি আমরা যে বিষয়টা নিয়ে এবার আলোচনা আছে। আর এখানে কতগুলো শর্ট কোশ্চেন আছে একটু বলে দিই তোমাদের উদ্ভিদ প্রজনন বিদ্যার যে পদ্ধতি সমূহের মধ্যে। যে ভারতবর্ষে অ্যাকচুয়ালি তোমরা জিওগ্রাফিতে পড়েছিলে যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের রিসার্চ সেন্টার গড়ে তোলা হয়েছে, কোথাও ধান রিসার্চ সেন্টার, কোথায় ইক্ষু, কোথায় পাট গবেষণাগার তৈরি করা হয়েছে। যার মধ্যে আমাদের ভারতীয় কৃষি গবেষণা যেটা হচ্ছে ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, যেটা দিল্লিতে অবস্থিত, কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র যেটা তোমাদের কয়েম্বাটুরে আছে, কটকে আছে, আর সেন্ট্রাল যেটা পটাটো রিসার্চ ইনস্টিটিউট কটক, ইক্ষু গবেষণাগার কয়েম্বাটুরে আছে। তাহলে এই ধরনের গবেষণা কেন্দ্র তৈরির মাধ্যমে তারা নতুন নতুন প্রজাতির উদ্ভিদ সৃষ্টি করছে, এবং যেটা পরবর্তী ক্ষেত্রে তারা বীজ সৃষ্টি করে চাষিদের হাতে বা কৃষকদের হাতে তুলে দিচ্ছে, ফলে উন্নত প্রজাতির শস্য চাষ করা সম্ভব হচ্ছে। তা এটা কিভাবে সম্ভব হয়? অ্যাকচুয়ালি এই যে পদ্ধতি 7টা আমরা দেখছি,
যে উদ্ভিদ প্রবর্তন, নির্বাচন, সংকরায়ন, পলিপ্লয়েড প্রজনন, পরিব্যক্তি প্রজনন, হেটারোসিস, জিন প্রযুক্তি। তা তোমরা পরবর্তী যারা অনেকেই এগ্রিকালচার নিয়ে নিশ্চয়ই পড়ছে জানো, তা তাদেরকে কিন্তু এই ধরনের জিনিসগুলো নিয়েই পড়াশোনা করতে হয় বেশি, বা এই ধরনের জিনিসগুলো নিয়েই কাজ করতে হয়। তা টোটালটাই কিন্তু একটা বায়োটেকনোলজির ফার্স্ট ধাপ বলা যায়। তা এই অংশগুলোর পরেতেই কিন্তু আমাদের কিছু বায়োটেকনোলজিরও পার্ট আমাদের ঢুকবে। যদিও তোমাদের 12 সিলেবাসের 4 নম্বর চ্যাপ্টারটা টোটালটাই 4 নম্বর অধ্যায়টা টোটালটাই বায়োটেকনোলজি পড়তে হয় তোমাদেরকে, এবং তা থেকে 10 নাম্বার থাকে। তা সেই জায়গাটাও কিন্তু আমাদের এর কিছুটা অংশ সেখান থেকেও হয়ে যাবে, বা সেগুলো আমরা ডিটেলস পাবো আবার বায়োটেকনোলজিতে। তো যাই হোক, প্রথমেই চলে আসবো উদ্ভিদ প্রবর্তনের কথা। তা উদ্ভিদ প্রবর্তন বলতে অ্যাকচুয়ালি কী বলা হয়েছে, যে কোনো একটা উদ্ভিদকে তার নিজস্ব পরিবেশে, ঠিক আছে, তাকে চাষ করা বা জন্মানো উদ্ভিদকে যে জায়গায় চাষ করা হয়, ধরো পাহাড়ি কোনো প্রজাতি, তাকে আমরা নিয়ে এসে সমতলে চাষ করব, অর্থাৎ সমতলে নিয়ে এসে তাকে চাষ করা হলো। তা চাষ করার পর তার যে যে অসুবিধাগুলো হবে সেটা হচ্ছে কি না, আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়া, অর্থাৎ তাকে প্রবর্তন করা হলো। সেই প্রবর্তন করার পর সেখান থেকে তাকে কয়েক বছর চাষ করে যদি দেখা যায় যে সেই উদ্ভিদগুলো সেই অঞ্চলের সাথে মানিয়ে নিচ্ছে, পরিবেশের সাথে, তারপর সেই উদ্ভিদগুলো থেকে তাদের যে সব থেকে উৎকৃষ্ট মানের উদ্ভিদগুলো হবে তার থেকে বীজ কালেকশন করে তারপর সেগুলোকে নিয়ে চাষ শুরু হয়। তা এটা দুটোভাবে করা হয়, একটা হচ্ছে প্রাথমিক প্রবর্তন আর একটা হচ্ছে গৌণ প্রবর্তন। তা প্রাথমিক প্রবর্তনে যেটা করা হয় কি না, যখন নতুন ভ্যারাইটি নতুন পরিবেশে ভালোভাবে বৃদ্ধি পাবে এবং জেনেটিক পরিবর্তন ছাড়াই বাণিজ্যিকভাবে তাদেরকে চাষ করা যাবে, তখন তাদেরকে বলা হচ্ছে প্রাথমিক প্রবর্তন। যেমন গমের খড়বা একটা ভ্যারাইটি হয় সোনেরা 64, এবং ধানের একটা হয় IR8, যেটাকে মিরাকেল রাইসও বলা হয়। তা এই ধরনের বীজকে কিন্তু কোনো একটা অঞ্চলেতে চাষ করে নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে তারপর সেটা চাষিদের হাতে বীজগুলোকে তুলে দেওয়া হয়। তাই এটা গেল প্রাথমিক প্রবর্তন। গৌণ প্রবর্তন জিনিসটা কি না, যখন প্রবর্তিত ভ্যারাইটির নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে লোকাল ভ্যারাইটির সঙ্গে সংকরায়ন করানো হবে। মানে এক কথায় কি করা হলো, ধরো এই উদ্ভিদগুলোকে পাহাড়ি অঞ্চল বা অন্যান্য কোনো দেশ থেকে নিয়ে আসা হয়েছে আমাদের দেশে, নিয়ে এসে আমাদের যে লোকাল ভ্যারাইটিস আছে তার সঙ্গে সংকরায়ন করানো হচ্ছে। সংকরায়ন কীভাবে করা হয় না, একসাথে দুটো উদ্ভিদকে চাষ করানো হচ্ছে, ফলে ইতর পরাগযোগের মাধ্যমে তাদের বৈশিষ্ট্যের আদান প্রদান হবে। ফলে নতুন ভ্যারাইটিস যুক্ত যে উদ্ভিদগুলো জন্মাবে তাদের থেকে দেখা যাবে কিছু আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের প্রকাশ ঘটবে, এবং সেই আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্যযুক্ত গাছগুলো থেকে বীজ কালেকশন করে তাদেরকে আবার আলাদা করে চাষ করা হবে পরের বছর, এবং তার থেকে আবার আরেক বছর চাষ করে তা থেকে আবার উন্নত মানের বীজগুলোকে কালেক্ট করা হয়, করে তাদেরকে চাষ করা হয়। তা এইভাবে গৌণ প্রবর্তনের মাধ্যমে কল্যাণ সোনা বা সোনালিকা ভ্যারাইটিস গম কিন্তু পাওয়া গেছে এবং যাদেরকে চাষ করা হচ্ছে। তা এই উদ্ভিদ প্রবর্তনের উদ্দেশ্যটা কি অ্যাকচুয়ালি, তাহলে উদ্দেশ্য হচ্ছে এক কথায় আমাদের গুণগত মানকে বাড়ানো। তাহলে গুণ সম্পন্ন যেগুলো খাদ্য গুণ, ভেষজ গুণ, তাহলে কোনো একটা দেশে দেখা গেল যে ধানটা আছে তার মধ্যে আয়রনের পরিমাণ বেশি থাকে, তাহলে সেই ধরনের উদ্ভিদকে নিয়ে এসে আমাদের দেশের উদ্ভিদের সাথে ক্রস করিয়ে তা থেকে কিন্তু ইতর পরাগযোগ ঘটিয়ে তা থেকে আমাদের এদিকে সংকর উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে, এবং নতুন ভ্যারাইটি সৃষ্টি করা যেতে হবে। এবং এই ধরনের যে উদ্ভিদটা পাওয়া গেল নতুন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদটা, তা থেকে জার্মপ্লাজমকে সংরক্ষণ করা যায়। এই জার্মপ্লাজম সংরক্ষণ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ নতুন জেনেটিক বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে, তাদেরকে আমরা পরবর্তী কাজে লাগাতে পারি। এটা গেল। আর একটা আছে যেটা হচ্ছে সংগৃহীত উদ্ভিদগুলো, যে উৎপত্তিস্থল বা অভিব্যক্তির সম্পর্কে ধারণা লাভ করা যায়, যে আমাদের দেশে সেটা চাষ করা যাবে কি যাবে না, বা কিভাবে করা যেতে পারে। তো অনেক সময় দেখবো হর্টিকালচারে তাদেরকে গ্রিন হাউসের মধ্যে অনেক সময় চাষ করে তাদেরকে আস্তে আস্তে মানিয়ে নেওয়া হয় পরিবেশের সঙ্গে, তা এইভাবেও কিন্তু করা হয়। তো উদ্ভিদ প্রবর্তনের পদ্ধতি আছে, যেমন উদ্ভিদ জার্মপ্লাজম সংগ্রহ করা হয়, যেটা NBPGR মানে তোমাদের ন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস, খুব গুরুত্বপূর্ণ। আর একটা বিদেশি সংস্থা হয় যেটা IBPGR, ইন্টারন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস, যারা বিভিন্ন ধরনের এই ধরনের জার্মপ্লাজম সংগ্রহ করে থাকে, অর্থাৎ জিনগত বৈশিষ্ট্য তারা সংগ্রহ করে। এরপরে প্যাকিং এবং প্রেরণ করা। প্যাকিং মানে কি হচ্ছে না, একটা দেশ থেকে এই বীজগুলোকে ধরো আমরা অন্য দেশে পাঠাবো, ধরো আমাদের এখান থেকে থাইল্যান্ডে পাঠানো হচ্ছে, তা সেগুলো থাইল্যান্ডে প্যাকেজিং করে গভর্নমেন্ট পারমিশন দিলে তবেই সেগুলোকে পাঠানো হয়, বা সেই দেশ থেকে আমাদের দেশে যখন আসবে তখন এটা গভর্নমেন্ট পারমিশন দিলে পাঠানো হয়। নেক্সট যেটা হচ্ছে কোয়ারেন্টাইন কথাটা নিশ্চয়ই তোমাদের এখন খুব পরিচিত হয়ে গেছে, কোয়ারেন্টাইন করা। তা কোনো একটা দেশ বা রাজ্য থেকে যখন এটা আসবে, তখন অ্যাকচুয়ালি যখন এটা এয়ারপোর্ট দিয়ে যখন প্রবেশ করে বা যখন ফ্লাইটে তাদেরকে নিয়ে আসা হয়, তখন দেখতে হবে যে সেই দেশের কোনো রোগ তার মধ্যে মিশে আছে কিনা। যদি মিশে থাকে তাহলে সেই ধরনের বৈশিষ্ট্যগুলোকে বা রোগযুক্ত উদ্ভিদগুলোকে আমাদের দেশে নিয়ে আসার পারমিশন দেওয়া হয় না,
তার কারণ সেই ধরনের রোগ কিন্তু অন্যান্য উদ্ভিদের মধ্যে ছড়িয়ে যেতে পারে। তা সেই জন্য তাদেরকে নিয়ে আসার পর তাদেরকে কোয়ারেন্টাইন করতে হয় আগে, যে দেখে নেওয়া হয় তার মধ্যে কোনো রোগ আছে কিনা, তাকে জীবাণুমুক্ত করা হবে এবং জীবাণুমুক্ত করে তারপর আমাদের দেশে চাষ করা হবে। এরপরে ক্যাটালগ তৈরি থাকে, অর্থাৎ বিদেশি গাছের ক্ষেত্রে গাছের নামের আগে ওই যে ইসি বা এক্সোটিক কালেকশন, দেশীয় গাছের আগে আইসি কথাগুলো ব্যবহার করা হয়, বা উদ্ভিদের ক্ষেত্রে আইডব্লিউ এই ধরনের বৈশিষ্ট্য লিখে তাদের ক্যাটালগ তৈরি করা হয় যে কোথা থেকে আসছে, বিদেশ থেকে এসছে না আমাদের দেশে। তাই এই ধরনের বীজটার আগে কিন্তু এই ধরনের টার্মসগুলোকে ইউজ করা হয়। আর বংশভিত্তিক বিতরণ করা এবং তাকে নিয়ে এসে কয়েকটা জেনারেশন তাকে চাষ করা হয়, চাষ করার পর তার রেজাল্ট দেখা হয়, তারপর সেটাকে চাষিদের মধ্যে বিতরণ করার ব্যবস্থা করা হয় বা সেটা বাজারে নিয়ে আসা হয়, মার্কেটে নিয়ে আসা হয়। তাই এর কিছু সুবিধা অসুবিধা আছে। সুবিধাগুলো কী কী না, এই পদ্ধতিতে উদ্ভিদকে নতুন স্থানে এনে তাকে চাষ করা সম্ভব হয়েছে, সংকর উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব হয়েছে, নতুন নতুন জাম্পলাজম পাওয়া যায় এখান থেকে, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব। অসুবিধাও আছে অনেক না, অনেক সময় প্রবর্তনের সময় বিভিন্ন ধরনের আগাছা চলে আসে, যেমন পার্থেনিয়াম, ঠিক আছে, বা ল্যান্টানা, নামটা শুনেছি নিশ্চয়ই ট্রেনেতে। তাই এই ধরনের অনেক গাছের সাথে মানে বীজের সাথে যখন এই ধরনের বীজ আমাদের দেশে কিন্তু চলে এসেছে, ফলে এই ধরনের আগাছা নতুন নতুন কিন্তু জন্মে যায়, এটা একটা অসুবিধাজনক। আর কি না, বাইরে থেকে আনা গাছের মধ্যে যেগুলো নাবি ধসা রোগ, যেটা তোমাদের এর ক্ষেত্রে আলুর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা রোগ, যেটা চাষের প্রচুর ক্ষতি করে, বা মরিচের রোগ, গমের, এই ধরনের রোগ কিন্তু ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। নতুন পরিবেশে উদ্ভিদের সঠিকভাবে বৃদ্ধি না পেয়ে তারা কিন্তু মারাও যেতে পারে, তাহলে সেই ধরনের অসুবিধাও থাকে। এরপরে যেটা আসবো আমাদের নির্বাচন বা সিলেকশন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে পড়বে, এটা ভাষাগুলো কিন্তু একটু টাফ আছে, বিষয়টা কিছু নেই, কিন্তু ভাষাটা লিখতে যেয়ে কিন্তু একটু খেয়াল করবে যে একটু কিন্তু মানে মনে হবে যেন সবই একই জিনিস, কিন্তু তার মধ্যে কিছু পার্থক্য থাকে। তো অ্যাকচুয়ালি উদ্ভিদ নির্বাচন বা নির্বাচনকে যেটা করা হয় যে উদ্ভিদের শস্য নির্বাচন দুটো পদ্ধতিতে করা হয়, এই তিনটে পদ্ধতিতে করা হয় এখানে। প্রধানত তোমাদের দুটো পদ্ধতি পাবে এখানে, একটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন আর কৃত্রিম নির্বাচন। তা কৃত্রিম নির্বাচনের আবার তিনটে ভাগ হয়, একটা হচ্ছে দলবদ্ধ নির্বাচন, বিশুদ্ধ বংশধারা নির্বাচন, আর যেটা হচ্ছে ক্লোন নির্বাচন। তো এটা তিনটে পদ্ধতিটা করা হয়। তাহলে যেটা প্রাকৃতিক নির্বাচন সেটা কীভাবে করা হয় সেই জিনিসটা আমি একটু বলে দিই। যে প্রাকৃতিক নির্বাচনের ক্ষেত্রে যেটা করা হয়, ধরো কোনো একটা বীজকে প্রাকৃতিক পরিবেশে নিয়ে আসার পর তার প্রভাবে জীবের, যে আমি সংজ্ঞাটাকে বলে নিচ্ছি, যে বিভিন্ন প্রভাব বা জীবের ওপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, তাপমাত্রা, জলবায়ু, যেগুলো মাটির পিএইচ মাত্রা, খারত্ব, লবণাক্ত, মৃত্তিকা, অতিরিক্ত জল বা জলাভাব হলে সেই সকল জীবেরা অভিযোজিত না হয়ে, মানে অভিযোজিত যদি হতে না পারে, ঠিক আছে, তাহলে বিলুপ্ত হয়ে যাবে। তা অপরদিকে এই জীব ওই সকল প্রতিকূল পরিবেশে অনুকূল পরিকরণের মাধ্যমে, অভিযোজনের মাধ্যমে বেঁচে থাকে। তা তোমরা চার্লস ডারউইনের আমরা টেনেতে তোমরা নিশ্চয়ই পড়েছো অভিব্যক্তিতে, যে যারা ফিটেস্ট তারা বেঁচে থাকবে, যারা দুর্বল তারা হারিয়ে যাবে, অর্থাৎ এক কথা যেটাকে বলা হবে যোগ্যতমের উৎবর্তন বা যোগ্যতমের জয়। তাহলে এক কথায় প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে ধরো এটা করা হয় যে আমি কোনো দেশ থেকে প্রচুর বীজ নিয়ে এলাম, বিভিন্ন দেশ থেকে নিয়ে তাদেরকে চাষ করা হচ্ছে, তাহলে যে সকল বীজগুলো তারা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে তারা কিন্তু বেঁচে থাকবে, অর্থাৎ তারা যে যোগ্যতম বীজটা সে কিন্তু রইল, যারা দুর্বল বীজ তারা কিন্তু হারিয়ে গেল বা তারা জন্মাতে পারবে না। তাহলে এই সকল পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য, তাহলে জলবায়ুর সঙ্গে অ্যাক্লিমেটাইজেশন, মাটির সাথে, তাহলে সমস্তভাবে তারা যখন অভিযোজিত হয়ে যাবে, তাহলে সেটা প্রকৃতির দ্বারা ঘটলো বলে এটাকে বলা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। এরপরে যেটা হয়, যেটা কৃত্রিমভাবে ঘটানো যেতে পারে, সেটা কৃত্রিমভাবে কীভাবে না, তাদেরকে নিয়ে আসার পর আমরা তিনটে পদ্ধতিতে কৃত্রিম নির্বাচন করে থাকি অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে দলবদ্ধ নির্বাচন করা হয়, বিশুদ্ধ বংশধারা নির্বাচন আর ক্লোন নির্বাচন। তা আমি এগুলোর মধ্যে চলে আসবো, তার আগে তোমাদের দিয়ে আছে দেখো কৃত্রিম নির্বাচন কোন কোন উদ্ভিদদের করা হয়েছে সেটা একটু বলে নিই। যেমন ধান, গম, আম, কার্পাস, আলু, তামাক, কলা, তাদের আবার প্রজাতির নামগুলো দেওয়া আছে, ভ্যারাইটি, সেগুলো একটু খেয়াল করবে। তা যদি এগুলো সব পুরোনো দিনের ভ্যারাইটিস নাম তোমাদের এখানে দেওয়া আছে, এরপরে আরও নতুন নতুন প্রচুর ভ্যারাইটিস চলে এসছে যদিও, যাই হোক তোমাদের যেটা বইয়েতে আছে সেটাই একটা দুটো করে যদি মনে রাখতে পারো চেষ্টা করবে, যদি এগুলো খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার না। তা দলবদ্ধ নির্বাচন অ্যাকচুয়ালি কী করে করা হয়, তা দলবদ্ধ নির্বাচনের পদ্ধতি আছে। তো সেই পদ্ধতিগুলো কী করে করা হয় অ্যাকচুয়ালি না, প্রথম যেটা নিয়ে আসে একটা মিশ্র জনগোষ্ঠী তৈরি করা হয়, অর্থাৎ একসাথে 200 থেকে 2000টি আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ নির্বাচন করে তাদেরকে একটা প্লটেই চাষ করা হবে। অর্থাৎ ধরো
একটা জায়গার মধ্যে পাশে দেখবে তোমাদের ছবিও দেওয়া আছে যে একটা প্লটে যখন 200 থেকে 2000টি বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদকে আমরা চাষ করলাম, ঠিক আছে? তাদের মধ্য থেকে যে বৈশিষ্ট্যগুলো আমার আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্যযুক্ত, ধরো ধানের চাষ করা হয়েছে, তাহলে ধানের মধ্য থেকে দেখবে যখন চাষিরা এটা স্বাভাবিকভাবে নিজেরাও দেখবে এটা করে, বা যাদের বাড়িতে চাষ আছে তারাও জানবে যেগুলো দেখবে বীজ রাখা হয় পরের বছরের জন্য, যে শীষগুলো সব থেকে পুষ্ট এবং যে শীষগুলোর মধ্যে দেখবে বেশি ধান আছে, খুব বড় হয়েছে বা শীষটা খুব ভালো হয়েছে, রোগমুক্ত, সেগুলো থেকে দেখবে আমরা বীজ রাখি। ঠিক পদ্ধতিটা একই রকম। এখানের মধ্যে একসাথে চাষ করার পর তাদের মধ্য থেকে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যযুক্ত বীজগুলোকে কালেকশন করা হয়, করে সেখানে একসাথে মিশিয়ে রাখা হয়। করার পরে কি হয় না, পরের বছর ওই মিশ্রিত বীজগুলোকে আবার একসাথে চাষ করা, মানে বিভিন্ন প্লটে চাষ করা হয়। তখন তাদেরকে আলাদা আলাদা প্লটে চাষ করা হয়, পৃথক পৃথক সারিতে বপন করা হয়। বপন করার পরে পরে কি হবে না, তারপরের বছর তৃতীয় থেকে ষষ্ঠ বছরে তাদেরকে প্রত্যেকটা থেকে উন্নত মানের বীজগুলোকে কালেক্ট করা হবে, ঠিক আছে? এবং তাকে আবার পরের ঋতুতে চাষ করা হবে। মানে এক কথায় প্রতি বছর সেই উদ্ভিদের উৎকৃষ্ট বৈশিষ্ট্যযুক্ত বীজগুলোকে নিয়ে পরের বছর চাষ করা। তা এইভাবে 4 থেকে 5 বছর বা 6 বছর পর্যন্ত চাষ করার পর তাহলে প্রতিবারই উন্নত বীজগুলোকে নেওয়া হবে, নিয়ে পরের ঋতুতে চাষ করা হবে। সাধারণত দেখা যাচ্ছে যেটা ষষ্ঠ থেকে সপ্তম বছরেতে গুণমানের পরীক্ষা নেওয়া হয় এবং সমস্ত ধান গাছ মানে গাছগুলো কি আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে কিনা লক্ষ্য করা হয়। তারপর সেইগুলো বিভিন্ন অঞ্চলের জমিতে উন্নত বীজ বপন করে তাদের অভিযোগ ক্ষমতা পরীক্ষা করা হয় এবং সবশেষে কেন্দ্র রাজ্য স্তরে এটাকে সার্টিফাইড করা হয় এবং সার্টিফাইড করার পর সেই বীজটাকে চাষিদের হাতে তারপর দেওয়া হয়। তাহলে এটা করতে কিন্তু একটা নির্দিষ্ট সময় লাগে। তাহলে আমাকে যদি সেটাকে 7 সিট, এটা টার্মটা শুনে থাকবে, এই যে 1 সিট 2 সিট 3 সিট চাষ করা হয়েছে, তারপর এই বীজটাকে চাষ করা হচ্ছে। যে ফার্স্ট সিটের ওই যে তবে আলু গাছের ক্ষেত্রে এটা খুব ব্যবহার করা হয় কথাটা, যেগুলো এক সিটের আলু বীজ কি 2 সিটের আলু বীজ, অর্থাৎ কবার চাষ করার পর সেটাকে আমাদের এখানে চাষ করা হচ্ছে। তাই এটার সুবিধা আছে। সুবিধাগুলো কি কি না, স্থানীয় ভ্যারাইটি থেকে উন্নত মানের বীজ নির্বাচন করা যায়, এগুলো থেকে অসংখ্য গাছের মধ্যে থেকে শুধু আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্যগুলি নেওয়া যায়। এই ধরনের শস্যর ক্ষেত্রে পরীক্ষার প্রয়োজন নেই, মানে ফিল্ড ট্রেড করার দরকার হয় না। দলবদ্ধ নির্বাচনের সাহায্যে উৎপন্ন যে শস্যের জিনগত বৈচিত্র্য বেশ কয়েক বছর ধরে সংরক্ষিত করা যায়, কারণ তারা নিজে থেকেই এটা অভিযোজিত হয়। আর কালক্রমে এদের মধ্যে থেকে যে খারাপ গুণ সেগুলো অপসারিত হয়ে যায়। আর ইতর পরাগী উদ্ভিদদের ক্ষেত্রে এই প্রক্রিয়া কার্যকরী থাকে, কার কারণ তাদের মধ্যে ক্রমান্বয়ে বৈশিষ্ট্যগুলো মিশতে থাকে, ফলে উন্নত বৈশিষ্ট্য প্রকাশ করতে থাকে। অসুবিধা কি না, যেহেতু এক্ষেত্রে বিশুদ্ধ বংশধারা নির্বাচনের মতন এক্ষেত্রে মানে এই পদ্ধতিতে সমস্ত উদ্ভিদগুলো থেকে উন্নত বৈশিষ্ট্য সমহারে বণ্টিত হয় না। অর্থাৎ ইতর পরাগযোগ যদি খুব বেশি না ঘটে, অনেক সময় স্বপরাগযোগ ঘটে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটবে না। জনিত উদ্ভিদের থেকে নির্বাচিত উদ্ভিদের নতুন বৈশিষ্ট্য বা অধিকতর গুণমান আনয়ন করা সম্ভব নয়, তাহলে আমি আরও যে নতুন বৈশিষ্ট্য আনতে চাইছি সেটা আনতে পারবো না। শুধু তাদের মধ্যে থেকে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যগুলো কি পাওয়া যাবে। আচ্ছা, যেটা আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য যেটা দীর্ঘস্থায়ী নাও হতে পারে, পরবর্তী ক্ষেত্রে সে বৈশিষ্ট্য হারিয়ে যেতে পারে, কারণ ইতর পরাগযোগ ঘটলে হোমোজাইগোটিক বজায় থাকবে না। অর্থাৎ সেক্ষেত্রে পাশাপাশি কোনো খারাপ উদ্ভিদের বৈশিষ্ট্য তার মধ্যে মিশে যেয়ে তার কিন্তু গুণগত মান কমে যেতে পারে। নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে ইতর পরাগযোগের ক্ষেত্রে যখন সাপোজ ধরো আমি যে উদ্ভিদটা চাষ করেছি সেই উদ্ভিদটার বৈশিষ্ট্যটা আমার কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য ছিল, তাহলে তাকে যখন আবার চাষ করা হয়েছে তার পাশাপাশি অন্য কোনো অনুন্নত বৈশিষ্ট্য থেকে বৈশিষ্ট্য মিশে যাওয়ার ফলে সেই বৈশিষ্ট্যের গুণগত মান কিন্তু কমে যেতে পারে। তাহলে এই পদ্ধতিতে কিন্তু নির্বাচনের ক্ষেত্রে কিন্তু গুণগত মান কমে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা কিন্তু একটা ত্রুটির মধ্যে পড়ে। তাই এক্ষেত্রে যেটা করা হয়েছে যে ভুট্টা, যার মধ্যে বাঁশরি বা জৌনপুর লোকাল ভুট্টা বীজ তৈরি করা হয়েছে, তুলোর ক্ষেত্রে কম্বোডিয়ান তুলা, মটরশুটির ক্ষেত্রে TMV1, জোয়ারের ক্ষেত্রে TMV1, এই ধরনের বীজ সৃষ্টি করা সম্ভব হয়েছে। এবার যেটা আসবো সেটা হচ্ছে পিওর লাইন সিলেকশন, অর্থাৎ বিশুদ্ধ বংশধারা নির্বাচন। যা এই পদ্ধতিতে কিন্তু মিশ্র স্বপরাগী পপুলেশন, খেয়াল করবে টার্মসটা, যে পদ্ধতিতে মিশ্র স্বপরাগী, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ইতর পরাগযোগ ঘটতে দেওয়া হয় না। অর্থাৎ স্বপরাগী উন্নত গুণমান সম্পন্ন উদ্ভিদকে নির্বাচন করে তার থেকে সমবৈশিষ্ট্য সম্পন্ন অর্থাৎ হোমোজাইগোটিক উদ্ভিদ ভ্যারাইটি সৃষ্টি করা হয় এবং তাকে বিশুদ্ধ বংশধারা নির্বাচন বলা হচ্ছে। এটা বিজ্ঞানী জোহানসেন সর্বপ্রথম এটি অবলম্বন করেন। এটা অনেক দিনেরই পরিচিত টার্মস, কারণ জোহানসেন তিনি এটা বলে গেছিলেন পিওর লাইন সিলেকশন কথাটা। তা এক্ষেত্রে কিন্তু কোল্যান্ড 227, তারপর PB18 এই ধরনের কিন্তু গমের উদ্ভব ঘটানো সম্ভব হয়েছে।
তা এই ধরনের নির্বাচন পদ্ধতিটা কি করা হয় না, প্রথম বছর বিশাল সংখ্যায় যেটা 200 থেকে 3000টি দেশীয় ভ্যারাইটিসকে বীজকে গাছকে উৎপন্ন করা হয় এবং এই ধরনের গাছগুলোকে মিশ্র বৈশিষ্ট্য দেখা যায়। এবং যে গাছগুলি থেকে আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য থেকে উচ্চ ফলনশীলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা, মানে যে বৈশিষ্ট্যগুলোর উপর নজর দেওয়া হয় আর কি, এবং তোমার খরা প্রতিরোধী এই ধরনের বৈশিষ্ট্যগুলোকে নিয়ে চাষ করা হয়। দ্বিতীয় বছরে যে নির্বাচিত বীজগুলোকে বপন করে শস্য উৎপাদন করা হবে এবং তা থেকে আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্যযুক্ত বীজগুলোকেই কালেক্ট করা হবে। সুনির্দিষ্ট উন্নত মানের বীজগুলো থেকে আবার পরের বছর উদ্ভিদ সৃষ্টি করে উন্নত মানের বীজগুলো সংগ্রহ করা হবে। কিন্তু সব ক্ষেত্রেই খেয়াল রাখবে এটা কিন্তু সবটাই স্বপরাগী হতে হবে। ইতর পরাগী হলে কিন্তু নতুন বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা থাকে। আর চতুর্থ থেকে অষ্টম বছরে যে উন্নত মানের বীজগুলো বিভিন্ন অঞ্চলে রোপণ করে তাদের গুণগত মান বজায় আছে কিনা দেখা হয় এবং তা থেকে পরীক্ষা করে তাকে উৎকৃষ্ট মানের বীজগুলোকে সংগ্রহ করে ভ্যারাইটি নির্দিষ্ট করা হয়। সুবিধা কি না, বিশুদ্ধ বংশধারা নির্বাচনের মাধ্যমে কোনো একটি ভ্যারাইটির সর্বাধিক গুণগত গুণসম্পন্ন উদ্ভিদ ভ্যারাইটি তৈরি করা সম্ভব। উন্নত ভ্যারাইটির হোমোজাইগোটিক হওয়ার জন্য সব গাছগুলিতে সম ধরনের বৈশিষ্ট্য বজায় থাকে, কারণ যেহেতু এদের ক্ষেত্রে ইতর পরাগযোগ ঘটছে না, তাহলে সেহেতু কিন্তু এদের মধ্যে সব বৈশিষ্ট্যগুলি প্রায় একই প্রকারের হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু অসুবিধাও আছে, হোমোজাইগোটিক হওয়ার জন্য এদের অভিযোজন ক্ষমতা অনেক কমে যায়, কারণ যেহেতু ইতর পরাগযোগ ঘটছে না, তাহলে নতুন বৈশিষ্ট্যের আনয়ন ঘটে না, ফলে অভিযোজন ক্ষমতা কমে যায়। আর এই পক্ষে নতুন কোনো ভ্যারাইটি জিনোটাইপ সৃষ্টি করা সম্ভব হয় না। পরাগ নিয়ন্ত্রণ না করতে পারলে কিন্তু ইতর পরাগযোগ ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ যে ক্ষেত্রে যে অঞ্চলে করা হবে এটা, সেক্ষেত্রে যাতে অন্য উদ্ভিদ না চাষ করা হয় বা সেখান থেকে যাতে বৈশিষ্ট্য না চলে আসে সেই দিকে কিন্তু নজর রাখতে হবে। ফলে এদেরকে একটা তোমার হর্টিকালচারের মধ্যে বা তাদেরকে একটা নির্দিষ্ট ফিল্ডের মধ্যেই চাষ করতে হবে। এটা একটা কিন্তু খুব নেগেটিভ পয়েন্টের মধ্যে পড়ে। তাই এইভাবে সৃষ্টি করা হয়েছে NP4, NP12 মানে 12, PB8 গমের বীজ, কম্বেটোর 2 তুলো, তামাকের মধ্যে কিছু আছে, ধান আছে যেমন পাটনি 6 বা PB53, বার্লির চাষ করা হয়। তা তোমাদের এখানে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় দলবদ্ধ নির্বাচন আর বিশুদ্ধ বংশধারা নির্বাচন, তা এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট। তাই এই পার্থক্যটা অবশ্যই করবে, কারণ পার্থক্যগুলি বেশি পড়ে তোমাদের, কারণ ডিটেলস জানতে চায় না। তা এটার ক্ষেত্রে কিন্তু যেটা বুঝতে পারলে যে দলবদ্ধ নির্বাচনের ক্ষেত্রে অনেক ভ্যারাইটিস চাষ করে ইতর পরাগী বৈশিষ্ট্য থেকে তা থেকে বেছে নেওয়া হয়, আর বিশুদ্ধ বংশধারার ক্ষেত্রে কিন্তু হোমোজাইগোটিক প্রকৃতির হবে এবং তারা কিন্তু সেখান থেকে এক কথায় স্বপরাগী উদ্ভিদ সৃষ্টি করা হয়। ঠিক আছে, তাহলে ফিনোটাইপিক বৈশিষ্ট্য এক্ষেত্রে নাও হতে পারে, এক্ষেত্রে কিন্তু একই প্রকারের হবে। এরপরে যেটা আসবো ক্লোন নির্বাচন। তা ক্লোন নির্বাচন যেটা করা হয় কি, কোনো একটা উদ্ভিদ তাকে নেওয়া হলো, সেই উদ্ভিদটা থেকে ক্লোন তৈরি করা হয়। ক্লোন মানে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যখন সেই উদ্ভিদের সম বৈশিষ্ট্য সম্পন্ন হবে, অর্থাৎ এটা অঙ্গযোজনের মাধ্যমে ঘটানো হয়। তাহলে একটা উদ্ভিদ থেকে অঙ্গযোজনের মাধ্যমে অনেক উদ্ভিদ সৃষ্টি করে নিয়ে তাদের ক্লোন নির্বাচন করা হয় এবং সেই ক্লোন থেকে তাদের বৈশিষ্ট্যযুক্ত সম বৈশিষ্ট্যযুক্ত বীজকে কালেকশন করা হয়। তাই এই ক্লোন নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি পদ্ধতি রয়েছে, যেমন কি করা হয় এখানে না, প্রথম বছর ভ্যারাইটিস একটি উদ্ভিদ থেকে উৎকৃষ্ট মানের উদ্ভিদ বাছাই করা হয়। দ্বিতীয় বছর ওই বাছাই করা উদ্ভিদ থেকে অঙ্গজনের মাধ্যমে ক্লোন তৈরি করা হবে। তৃতীয় বছরে ওই উদ্ভিদের গুণগত মান উৎকর্ষতা যাচাই করা হবে চাষ করে। চতুর্থ থেকে সপ্তম বছরে পরিবেশ এবং মাটিতে ক্লোনগুলির ফলন পরীক্ষা করা হবে এবং ভালোগুলিকে চূড়ান্তভাবে বাছাই করে নিয়ে তাদেরকে এবার নতুন ভ্যারাইটিস রূপে চিহ্নিত করা হবে। আর কেবলমাত্র অঙ্গজনের মাধ্যমকারী বংশ বিস্তারকারী উদ্ভিদের ক্ষেত্রেই কিন্তু এটা সম্ভব, ঠিক আছে, প্রযোজ্য। নাহলে কিন্তু ক্লোন হবে না, কারণ যারা যৌন জনন ঘটায় ইতর পরাগযোগ স্বপরাগযোগ যাই ঘটুক না কেন, সেক্ষেত্রে কিন্তু বৈশিষ্ট্যের নতুন বৈশিষ্ট্য এসে যায়। যেমন তোমাদের দেখবে একটা উদাহরণ বুঝতে পারবে, এটা ফার্মে গেলে বেশি দেখতে পাবে, যে দেখবে তোমাদেরকে যে কোনো একটা উদ্ভিদে, যেমন ধরো এখানে পল্লিশ্রী ফার্মে গেলে এগুলো দেখবে করা হয়, যে সেখানে দেখবে একটা বড় পেয়ারা গাছকে লাগানো হয়েছে, সেখানে দেখবে তার প্রচুর ক্লোন সৃষ্টি করা হয়েছে, প্রত্যেক ডালে ডালে দেবে তার গুটি কলম করা হয়েছে। অ্যাকচুয়ালি কি করা হয়, এই উদ্ভিদগুলো এই ধরনের নার্সারিগুলোতে কি করা হয়, যে এই যে গাছটা নেওয়া হয়েছে অর্থাৎ এই যে ক্লোন ভ্যারাইটিসটা, এরা কিন্তু কোনো কৃষি গবেষণাগার থেকে নিয়ে এসে লাগিয়েছে এবং তারা এখান থেকে চাষযোগ্য করে সেটাকে তারা বিক্রি করছে, মানুষের হাতে তুলে দিচ্ছে বা মানুষের হাতে সেই ভ্যারাইটিসটা তুলে দিচ্ছে। কিন্তু এরাও যখন এটা কালচার করে, তাহলে এরাও কোনো যদি নতুন কোনো একটা উদ্ভিদ পায়, তারা এই পদ্ধতিতেই কিন্তু উদ্ভিদটাকে আস্তে আস্তে করে তার উন্নত বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদটাকেই লাগিয়ে রাখে এবং যেখান থেকে তারা এই ধরনের কাটিং করা
বা ধরো গুটি কলম তৈরি করা, জোর কলম তৈরি করা, তারা তৈরি করে এরা কিন্তু বাজারে নিয়ে আসে বা ভ্যারাইটিসগুলোকে মানুষের হাতে তুলে দেয়। তো এটা ক্লোন নির্বাচনের ক্ষেত্রে কিন্তু এটাই সম্ভব। এক্ষেত্রে সুবিধা আছে অনেক, এগুলো আম, আপেল, তোমার পেয়ারা প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে এগুলো বেশি করা হয়। তার চারিত্রিক বৈশিষ্ট্য বহু জন্ম ধরে অপরিবর্তিত থাকবে। তাহলে তুমি যে ধরনের বৈশিষ্ট্য চাইছো সেটা পেতে পারো, কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য। নির্বাচনের মাধ্যমে উদ্ভিদ সদৃশ্য বংশবৃদ্ধি করা মানে সৃষ্টি করা যাবে একই ধরনের। অঙ্গজনকারী উদ্ভিদের উন্নতি সাধনের এটি একমাত্র নির্বাচন প্রক্রিয়া। আর অসুবিধা হচ্ছে সচরাচর অঙ্গজনকারী উদ্ভিদের ক্ষেত্রে এই প্রক্রিয়া সীমাবদ্ধ, আর নতুন কোনো বৈশিষ্ট্য আনয়ন করা সম্ভব নয়। তাই এইভাবে যেটা করা হয়েছে, কুফরি সফেদ, কুফরি লাল ভ্যারাইটিস, যেটা হচ্ছে বোম্বে গ্রিন প্রভৃতি ধরনের কলা বা প্রভৃতি চাষ করা হচ্ছে। আর উদ্ভিদের উন্নত গুণমান নির্বাচন করা, যেমন অধিক ফলনশীলতা কী কী থাকে, কোন কোন বৈশিষ্ট্যের উপর আমরা নজর দেব, সেগুলো নিয়ে তোমাদের এখানে একটা ডিটেলস দেওয়া হয়েছে। যেমন অধিক ফলনশীলতা, দ্রুত শস্য উৎপাদনের ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা, অধিক খাদ্যগুণ সম্পন্ন, এগুলো তো বুঝতেই পারছো। ফুল ও ফলের আকর্ষণীয় গন্ধ বা বর্ণ, প্রতিকূল পরিবেশে অভিযোজন ক্ষমতা। দেখবে এখন আমরা যে জবা ফুল দেখবে অনেকে নার্সারি থেকে কিনে নিয়ে এসে লাগায়, তাহলে সেখানে ফুলের আকার বড় হচ্ছে, তার বর্ণ বিভিন্ন টাইপসের হচ্ছে, তাহলে সেই ধরনের উদ্ভিদ সৃষ্টি করা। তো এগুলো কিন্তু আমরা বৈশিষ্ট্যগুলোর উপর নজর রেখে সেই ধরনের উদ্ভিদগুলোকে তৈরি করা হয়। প্রাণীদের ক্ষেত্রেও কিন্তু উন্নত গুণমান নির্বাচন করা হয়। কোন কোন বৈশিষ্ট্যের উপর? বয়স, কোন বয়সে তারা প্রজনন ক্ষমতা পাচ্ছে, এটা একটা। বিশেষ গুণগত মান আছে, তাদের কি কি ধরনের বৈশিষ্ট্যের উপর, যেমন গরু ছাগলের ক্ষেত্রে অধিক দুধ উৎপাদন ক্ষমতা, ঠিক আছে, সরু পা, লম্বা ঘাড়, কোন কোন বৈশিষ্ট্যের উপর। হাঁস মুরগির ক্ষেত্রে অধিক ডিম, ঠিক আছে, অভিযোজন ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা। বিড়াল কুকুরদের ক্ষেত্রে এটা হচ্ছে পোষ্যের দেহ গঠন, লোমের প্রকৃতি, বর্ণ প্রকৃতির উপর নজর দেওয়া হয়। তা যাই হোক, এবার তোমাদের চলে আসবো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। এই হাইব্রিডাইজেশন প্রক্রিয়াটা কিন্তু একটা তোমাদের টেনেতে পড়েছিলে, সেটা কোথায় না বংশগতি চ্যাপ্টারে। বংশগতি চ্যাপ্টারে কিন্তু সংকরায়ন কিভাবে করা হয় সেটা কিন্তু তোমরা পড়েছিলে। এটা সংকরায়ন বা হাইব্রিডাইজেশন কি করে করা হয় অ্যাকচুয়ালি উদ্ভিদের ক্ষেত্রে। তা সেই সংকরায়ন করার জন্য আগে সংকরায়নের অনেক পদ্ধতি আছে, সেগুলো বলে নিই কী ধরনের। যেমন হচ্ছে আন্তঃপ্রজাতি হতে পারে, অন্তঃপ্রজাতি হতে পারে। আমরা কিন্তু প্রজাতির সম্বন্ধে ধারণা না থাকলে বা পিসিস সম্বন্ধে ধারণা না থাকলে এই ধরনের সংকরায়ন সম্বন্ধে আমরা কিন্তু জানতে পারবো না। সেই জন্য তোমাদের 11 ট্যাক্সোনমি চ্যাপ্টার দেখবে পিসিস সম্বন্ধে যখন বলা হয়েছিল যে প্রজাতি কেন গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে কিন্তু বলা ছিল তার। তা সেটাই আছে দেখো, অন্তঃপ্রকার সংকরায়ন। তাহলে একই প্রকারভুক্ত দুটি উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটানো, ভ্যারাইটির মধ্যে। তা উদ্ভিদের তোমাদের যে 26 প্রকারের ছিল ট্যাক্সোনমিতে ভাগ ছিল, সেখানে ভ্যারাইটিটা আমরা নিশ্চয়ই তোমরা পড়েছো। অন্তঃপ্রজাতি অর্থাৎ যেটা হচ্ছে ইন্টারস্পেসিফিক হাইব্রিডাইজেশন, তাহলে একই প্রজাতিভুক্ত দুটি উদ্ভিদের মধ্যে সংকরায়ন করা হবে, ঠিক আছে। যেমন একই প্রজাতিভুক্ত দুটো গমের মধ্যে সংকরায়ন। আন্তঃপ্রজাতি, তাহলে তাদের একই গণের অন্তর্ভুক্ত, মানে প্রজাতিটা আলাদা কিন্তু গণটা এক। অন্তঃগণ সংকরায়ন, অর্থাৎ দুটো গণ একই হবে সেই ধরনের মধ্যে সংকরায়ন। যেমন গমের সঙ্গে রায়ের সংকরায়নে ক্রিটিক্যাল নামক এক ধরনের সংকর উদ্ভিদ তৈরি করা হয়েছে। অন্তর্মুখী সংকরায়ন, তাহলে এই প্রকার সংকরায়নে ব্যাককসের মাধ্যমে, নিশ্চয়ই ব্যাককস কি বুঝতে পারছো, অর্থাৎ অপত্যের সাথে জনিত্রী জনু ক্রস করিয়ে দেওয়া হয়, দিয়ে তার মাধ্যমে যেটা হচ্ছে একটি প্রজাতির জিন বা প্রজাতির জিনের যে বহিঃপ্রকাশ ঘটে বা তার দ্বারা যে প্রতিস্থাপিত হয়, তো তার মাধ্যমে সংকরায়ন তৈরি করা। আর সম্মিলিত সংকরায়ন, তো এই প্রকারে জনিত্রী উদ্ভিদের পছন্দ মতো জিনগুলিকে নিয়ে আলাদা আলাদা বৈশিষ্ট্য উদ্ভিদ তৈরি করা হয়। এক কথায় সংকরায়নের উদ্দেশ্য কি? এক কথায় সংকরায়নের উদ্দেশ্য হচ্ছে অধিক শস্য প্রদায়ী উদ্ভিদ সৃষ্টি করা, উদ্ভিদের গুণগত মান বাড়ানো, যেমন ফলের আকার, আয়তন বা মিষ্টতা, শস্যের প্রোটিন এবং ভিটামিনের পরিমাণ বাড়ানো, গমের ব্রেকিং ধর্ম বাড়ানো, ঠিক আছে, বার্লির মল্টিং ধর্ম বাড়ানো। এছাড়া সুগন্ধি চাল, সরু চাল, যেটাকে তোমাদের বলা হচ্ছে যে গোল্ডেন রাইস, বা আমাদের যেসব বাসমতির চাল যেগুলো তার যে সুগন্ধি চাল হয়, তাদের যেটা হচ্ছে দানাবিহীন ফল বা যাতে বীজ থাকবে না, আচ্ছা, ভাইরাস ব্যাকটেরিয়া প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি করা, পেস্ট জাতীয় ক্ষতিকারক পতঙ্গের বিরুদ্ধে প্রতিরোধন ক্ষমতা অর্জন করানো, তা ফ্ল্যাভোনয়েড বা অন্যান্য বিপাকীয় পদার্থের পরিমাণ বাড়ানো, জীবের জীবন মানে তার যে জীবনচক্র তাকে সংক্ষিপ্ত করা, অনেকগুলি অ্যাগ্রোনমিক বৈশিষ্ট্য যেমন খর্ব আকৃতির ধান গাছ সৃষ্টি করা যাতে করে হাওয়ায় না পড়ে যায় বা ঝড়ে না পড়ে যায়, একসাথে সমস্ত গাছগুলির পরিণতি ঘটানো, মানে তুমি যদি চাষ করো যদি একসাথে না ফলে তাহলে একসাথে তুমি কাটতেও পারবে না,
তাহলে সেক্ষেত্রে সব ধানগুলি যাতে একসাথে পাকে সেই ধরনের উদ্ভিদ সৃষ্টি করা। অবাঞ্ছিত রাসায়নিক পদার্থ যেমন খেসারির ডাল থেকে বোয়া নামক যে নিউরোটক্সিন যেটা বলছিলাম তা সেটা বাদ দেওয়া, সর্ষে থেকে ক্রুসিক অ্যাসিড যেগুলোকে বাদ দেওয়া হচ্ছে, লবণাক্ততা, খরা, উচ্চ তাপমাত্রায় তাকে চাষ করার সুবিধা, অধিক ক্ষমতার বৃদ্ধি ঘটানো বা বিস্তীর্ণ ভৌগোলিক অঞ্চলে চাষ করা, অনেক সংকর উদ্ভিদ, কম সারের উপস্থিতি যাতে দ্রুত বৃদ্ধি পায় সেই ধরনের উদ্ভিদ সৃষ্টি করা। তা এইভাবে কিন্তু আমরা অনেক ধরনের হাইব্রিডাইজেশন করা সম্ভব হয়েছে। তা এই উপরের পদ্ধতিগুলো ছাড়াও বর্তমানে যেটা হচ্ছে মিউটেশন ব্রিডিং, পলিপ্লয়েড, কলাকর্ষণ এগুলো ঘটানো হচ্ছে, দিয়ে জিন প্রযুক্তি ঘটানো হচ্ছে। তো যাই হোক, আমরা সংকরায়ন প্রয়োগে কীভাবে করব, অর্থাৎ এক কথায় সংকরায়ন পদ্ধতি কীভাবে ঘটানো হয় এটা কিন্তু ডিটেলস করতে হবে তোমাদেরকে। হ্যাঁ, এটা টেনেও তোমাদের ছিল, কিন্তু সোজা খুব বিষয়টা। তার যেটা পদ্ধতিগুলো আছে দেখবে, প্রথমেই আছে আইসোলেশন। আইসোলেট করার কথা বলতে প্রথমে সংকরায়ন উদ্ভিদগুলোকে জনিত্রী নির্বাচন করতে হবে। অর্থাৎ সংকরায়ন করার জন্য আমরা কোনটা মেল উদ্ভিদ, ঠিক আছে, আর কোনটা ফিমেল উদ্ভিদ নেব, অর্থাৎ কোনটাকে মেল রূপে নেব, কোনটাকে ফিমেল রূপে নেব, সেই দুটো উদ্ভিদকে নির্বাচন করা। অর্থাৎ নির্বাচনের মাধ্যমে দেখতে হবে তারা নিরোগ হয় এবং তারা সুস্থ সবল হয়, সেই ধরনের উদ্ভিদকে নির্বাচন করা হয়, করে তাদেরকে আইসোলেট করা হবে, অর্থাৎ তাদেরকে চাষ করা হবে। তা এইভাবে 10 থেকে 12টি রেখে বাকিগুলোকে কিন্তু আমরা নষ্ট করে দেওয়া হয়, যে পরাগযোগের জন্য পরিণত করা হয়, বাকিগুলোকে নষ্ট করে দেওয়া হয়। তো এইভাবে আইসোলেট করা হয়, দিয়ে তাদেরকে কিন্তু ব্যাকিং করে দেওয়া হয়, যাতে করে অন্য কোনো বৈশিষ্ট্য তাদের মধ্যে এসে প্রজনন ঘটাতে না পারে। জন্মিতির স্বনিষেধ ঘটানো হবে এরপর, অর্থাৎ এক কথায় যে এই ধাপে জন্মিত উদ্ভিদগুলোকে স্বপরাগযোগ ঘটানো হবে এবং তারপর প্রতিটি জন্তু থেকে উৎপন্ন দুর্বল অবাঞ্ছিত উদ্ভিদগুলোকে বাদ দিয়ে তাদেরকে মধ্যে থেকে আবার স্বপরাগযোগ ঘটানো হবে। এইভাবে 8 থেকে 10 জন স্বপরাগযোগ ঘটিয়ে তাদের থেকে প্রায় হোমোজাইগোটিক 100% উদ্ভিদ পাওয়া সম্ভব, অর্থাৎ একই বৈশিষ্ট্যযুক্ত। তারপর কি করা হয় না, এইটা করার জন্য যেটা করা হয়, তোমাদের এর পরের পদ্ধতিগুলো পড়েছো আগে, এরপরে যেটা হয় ইমাস্কুলেশন করা। বা ইমাস্কুলেশন করার জন্য কি করা হয়, অ্যাকচুয়ালি একটা উদ্ভিদের যাতে করে ইতর পরাগযোগ না ঘটে তার জন্য, মানে নিজে থেকে ইতর পরাগযোগ যাতে না ঘটে যায়, স্বপরাগযোগ যাতে না ঘটে যায়, তার জন্য আমরা কি করব। তাহলে এক কথায় ইমাস্কুলেশন করা হয় স্বপরাগযোগ প্রতিহত করার জন্য। অর্থাৎ যে ফুলের মধ্যে স্বপরাগী ফুল অর্থাৎ পুংকেশর গর্ভকেশর একই সাথে আছে, সেইখান থেকে পুংকেশরগুলোকে কেটে বাদ দেয়, এটা কি বলা হচ্ছে ইমাস্কুলেশন। তাই এটা 4টে পদ্ধতিতে করা যেতে পারে। তাহলে ফুলটা ঠিক ফোটার আগেই, অর্থাৎ তার সাথে স্বপরাগযোগ না ঘটতে পারে নিজে থেকে, তার জন্য কি করবো, আমরা পুংকেশরগুলোকে কেটে বাদ দেব। এবার সেটা কাঁচি দিয়ে কেটে বাদ দেওয়া যেতে পারে, চিমটের সাহায্যে ছিঁড়ে বাদ দেওয়া যেতে পারে, সাকসাল পদ্ধতিতে এগুলোকে বায়ুর দ্বারা টেনে নেওয়া হয় রেণুগুলোকে, পরাগ রেণুগুলোকে, অথবা কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করে, অর্থাৎ যেমন 2,4-D ইত্যাদি ইত্যাদি যে কৃত্রিম হরমোনগুলো আছে সেগুলো প্রয়োগ করে এই পরাগ রেণুগুলোকে নষ্ট করে দেওয়া হয়। ফলে কি হয় না, গর্ভমুণ্ডটা থাকবে যে ফুলের, সেটাকে আমরা স্ত্রী ফুল রূপে ব্যবহার করতে পারবো। আর অন্য ফুল থেকে যার সাথে আমরা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য আনতে চাইছি সেই ফুলের থেকে পরাগ রেণুগুলোকে নেওয়া হবে, নিয়ে এর গর্ভমুণ্ডে দেওয়া হবে, ঠিক আছে, দিয়ে পরাগায়ন ঘটানো হবে। এক কথায় ইমাস্কুলেশন কথার অর্থ হচ্ছে যে আরেকটা পদ্ধতিতে করা যেতে পারে, গরম জল ঠান্ডা জল ব্যবহার করে করা যেতে পারে, বাদ দেওয়া যেতে পারে। 45 থেকে 53 ডিগ্রি উষ্ণতায় 3 থেকে 10 মিনিট ডুবিয়ে রাখলেই কিন্তু পরাগ রেণুগুলো নষ্ট হয়ে যায়, যে সেটাও ঘটানো যেতে পারে। এরপরে যেটা করা হবে ব্যাগিং, অর্থাৎ আমরা যেটাকে স্ত্রী ফুল রূপে নিলাম, ঠিক আছে, আর একটাকে পুরুষ ফুল রূপে নিলাম, নেওয়ার পরে কি করা হবে না, তাদেরকে ব্যাগিং করে দেওয়া হবে যাতে করে পরাগ রেণু না মিশে যায়। নেক্সট যেটা করা হবে, এরপরে ক্রস ঘটানো হবে, অর্থাৎ কোন উদ্ভিদটার সাথে কোন উদ্ভিদটা ক্রস করাবো, অর্থাৎ কোন ফুলটার সাথে কোন ফুলটা ক্রস করাবো সে তার মধ্যে ক্রস করানো হবে, অর্থাৎ পরাগ রেণুটা নিয়ে তার গর্ভমুণ্ডে দেওয়া হবে। দেওয়ার পরে কি করা হবে না, লেবেলিং করা হবে, কোন দুটো উদ্ভিদের মধ্যে ক্রস করানো হলো, এক কথায় একটা কাগজ দিয়ে চিটিয়ে তার গায়েতে ঝুলিয়ে দেওয়া হয়, এটাকে বলা হয় লেবেলিং। এরপরেতে যে ফলগুলো উৎপন্ন হলো বা বীজগুলো উৎপন্ন হলো সেই বীজগুলোকে কালেকশন করা হলো, অর্থাৎ এখান থেকে যে বীজগুলো পেলাম প্রথম অপত্যজনক F1, সেই বীজগুলোকে কালেকশন করা হলো, নিয়ে তাদের মধ্যে এবার কি করা হবে না, সেই বীজগুলোকে কালেকশন করার পর তাদেরকে জেনারেশন ওয়াইজ এবার চাষ করা হবে। অর্থাৎ সংকরায়ন পদ্ধতি ঘটে গেল, সংকরায়ন পদ্ধতি ঘটার পর তাদেরকে নিয়ে এবার বংশানুক্রমিক পদ্ধতিতে নির্বাচন করা হবে, ঠিক আছে, যে বংশানুক্রমিক পদ্ধতি মানে হাইব্রিডাইজেশন পদ্ধতির পরবর্তী নির্বাচন যেটা।
তা সেখানে দুটোভাবে করা যেতে পারে, বংশানুক্রমিক পদ্ধতিতে করা যেতে পারে আর দলবদ্ধ পদ্ধতিতে করা যেতে পারে। তা এক কথায় কি না, বংশানুক্রমিক পদ্ধতি মানে পরপর একটা ভ্যারাইটিস থেকে প্রায় 6 জন মানে 6টা F6 6 অপত্য জনু পর্যন্ত এইভাবে তাদের থেকে বীজ কালেক্ট করে সেই সকল বীজকে, ঠিক আছে, উৎকৃষ্ট বীজগুলোকে বাছাই করে নিয়ে তাদেরকে আমরা সংগ্রহ করতে পারি। তাই এই পদ্ধতিটা করতে কিন্তু 10 থেকে 13 বছর সময় লেগে যেতে পারে। আর এর কিছু সুবিধা আছে যে এই পদ্ধতিতে গুণগত বৈশিষ্ট্যগুলি শনাক্ত করে তার মাধ্যমে সংগ্রহ করা হয়। নির্বাচন পদ্ধতিতে যেটা হচ্ছে প্রাথমিক স্তরে দুর্বল বা ত্রুটিপূর্ণ গাছগুলোকে বাতিল করা হয়, আর দলবদ্ধ নির্বাচন থেকে কম সময় লাগে। আর কিছু অসুবিধাও আছে, সেটা হচ্ছে অনেক জেনারেশন ধরে চাষ করতে হয়, সময় সাপেক্ষ, আর চাষি বা বিডারদের গাছের প্রজনন সম্পর্কে ধারণা থাকে না, অনেক সময় তারা করতে পারে না এটা, যে কারণে কিন্তু কোনো বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা এটা করানো হয়, যেমন তোমার কোনো ফার্মে বা যারা এই ধরনের এগ্রিকালচার বিশিষ্ট লোক তাদেরকে দিয়ে এটা করাতে হয়। আর দলবদ্ধ নির্বাচনের ক্ষেত্রে কী করা হয়, এই পদ্ধতিতে তৃতীয় অপত্য জনুর, ঠিক আছে, উদ্ভিদগুলোকে পুনরায় পৃথকভাবে চাষ করা যায় না, পরিবর্তে বীজগুলোকে একত্রিত করে নিয়ে তাদেরকে একসাথে স্টক করে দেওয়া হয়, দিয়ে চাষ করা হয়। এবং তাদেরকে একত্রে চাষ করার পর 6টা জনু পর্যন্ত বাছাই করা হয়, ভালো বীজগুলোকে নেওয়া হয়, নিয়ে সেই 6 অপত্য জনের উদ্ভিদগুলো থেকে পছন্দসই বীজগুলোকে কালেক্ট করা হয়। তা এখানেও একটা বলে রাখি যে তোমাদের বংশানুক্রমিক নির্বাচন পদ্ধতি আর দলবদ্ধ নির্বাচন পদ্ধতির মধ্যে পার্থক্য আছে, তা সেটা কিন্তু একটু খেয়াল রাখবে, সেই পার্থক্যগুলো কী কী বিষয়ের উপর করা হয়েছে। তো এখানে তোমাদের বংশানুক্রমিক নির্বাচন পদ্ধতির উৎপন্ন কিছু গাছের নাম দেওয়া হয়েছে, যেমন দেখবে জয়া এবং পদ্মা, যেটা কম সময়ে ফসল উৎপাদনকারী উৎকৃষ্ট দানা সৃষ্টি হয়েছে, এটা তাইচুং নেটিংয়ের 1-এর সঙ্গে T141 ক্রসের মাধ্যমে উৎপন্ন করা হয়েছে। যেমন গম K65 দীর্ঘ ভ্যারাইটি C591-এর সঙ্গে MP773 ক্রসের মাধ্যমে তৈরি করা হয়েছে। তা এগুলো একটু খেয়াল রাখবে। আর টমেটোর ক্ষেত্রে যেমন পুষা ভ্যারাইটিস, ঠিক আছে, এটা হচ্ছে মিরুটি এবং রেড ক্লাউড ভ্যারাইটিসের মাধ্যমে ক্রসের মাধ্যমে তৈরি করা হয়েছে। আর এখানে একটু স্টার চিহ্ন দিয়ে রাখো, বিডার্স কিট কাকে বলে। অ্যাকচুয়ালি হাইব্রিডাইজেশন করার জন্য যে সকল যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় এবং সেগুলো হচ্ছে ব্যাগে রাখা হয়, সেই যন্ত্রপাতির সমেত ব্যাগটাকে একসাথে বলা হয় বিডার্স কিট, ঠিক আছে। আর এখানে কি কি যন্ত্রপাতি থাকে নামগুলো একটু খেয়াল রাখবে, একটা হাত লেন্স থাকবে, চিমটে থাকবে, কাঁচি থাকবে, ছুঁচ থাকবে, আর ছুরি বা স্ক্যালপেল থাকবে, তুলি থাকবে, ট্যাগ থাকবে, স্পিরিট থাকবে, পলিব্যাগ থাকবে, সুতো থাকবে, ঠিক আছে, পলিব্যাগ বা মসলিন কাপড় নেওয়া হয়, ওটা দিয়ে তাদের নিয়ে বিডার্স কিট তৈরি করা হয়। আর নেক্সট যেটা হচ্ছে এবার পরে আসবো আমি পলিপ্লয়েড প্রজনন। পলিপ্লয়েড প্রজননটা আমি একটু ছোটো করে বুঝিয়ে দিই তোমাদের, খুব সোজা একটা পলিপ্লয়েড প্রজননটা। অ্যাকচুয়ালি পলিপ্লয়েড প্রজনন দুটো পদ্ধতিতে হয়, অ্যালো পলিপ্লয়েড, ঠিক আছে, আর তোমাদের একটা অ্যালো হয় আর একটা হচ্ছে তোমার অটো হয়। অটো পলিপ্লয়েড হয় আর অ্যালো পলিপ্লয়েড হয়, 4 নম্বর যেটা, এটা অটো হয় আর একটা অ্যালো। অ্যালো মানে ভিন্ন উদ্ভিদের মধ্যে করা হয়। তা পলিপ্লয়েড অ্যাকচুয়ালি কী করে তৈরি করা হয়, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু একটা। তো এখানে একটা কথা বলি, পলিপ্লয়েড কথার অর্থ হচ্ছে এক কথায় তোমাদের আগের ক্লাসে মানে 11-এ তো পলিপ্লয়েড কথাটা পড়েছো, যে আমাদের সাধারণত অনেক সময় হয় কি n সংখ্যক ক্রোমোজোম হ্যাপ্লয়েড, 2n মানে ডিপ্লয়েড, 3n মানে ডিপ্লয়েড, শস্যটা সাধারণত ট্রিপ্লয়েড হয়। তাই এই ট্রিপ্লয়েড শস্য থেকেও কিন্তু যদি তার ক্রোমোজোম সংখ্যা সেট বাড়িয়ে নেওয়া যায়, যেমন ধরো 4n, 5n, 6n, অর্থাৎ এটাকে বলা হয় হেক্সাপ্লয়েডি, ঠিক আছে। তাহলে এই ধরনের হেক্সাপ্লয়েডি গম তৈরি করা আছে, কীভাবে করা হয় সেটাই পদ্ধতি। তাহলে পলিপ্লয়েড হচ্ছে ক্রোমোজোম সংখ্যার সেট বাড়িয়ে নিয়ে শস্যের পরিমাণকে বৃদ্ধি করানো হয়, ফলে তার গুণগত মানটা অনেকটা বেড়ে যায়। তা সেটা কীভাবে করা হয়, তা অটো পলিপ্লয়েড করার জন্য যেটা করা হয়, এক কথায় যখন কোনো একটা উদ্ভিদের, আচ্ছা আমি এখানে মুছে দিই, আমাদের এখানে পর্যন্ত আজকে হবে 4 নম্বর পর্যন্ত, এটা কী করে হয় সেটা আমাদের বলে দিচ্ছি আমি এখানে। ধরো সাপোজ যখন 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট যে উদ্ভিদগুলো আছে তার থেকে যখন গ্যামেট সৃষ্টি হবে তখন n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট গ্যামেট সৃষ্টি হয়। কিন্তু যদি কোনো কারণে এখানেতে মাইটোটিক প্রতিরোধী বীজ দেওয়া হয়, যেটাকে বলা হয় মাইটোটিক পয়জন, 11-এ পড়েছিল তোমাদের বা 10-এও ছিল, যেমন অলচিসিন দেওয়া যেতে পারে, ঠিক আছে, বা ইউফিরোসি বা ইউভিডে, এই ধরনের প্রয়োগ করে
তাদেরকে কিন্তু যদি মাইটোটিক কোষ বিভাজন ঘটবে, কিন্তু তাদের ক্রোমোজোমের এটা ভাগটা ঘটবে না, অর্থাৎ অ্যানাফেজ দশায় যে তারা এন হবে না। অর্থাৎ যখন তারা মিওসিস কোষ বিভাজন ঘটাচ্ছে, অর্থাৎ তাদের মাইটোটিক পয়জন বীজ দিয়ে তাদেরকে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট তাদেরকে গ্যামেট সৃষ্টি করানো হবে। অর্থাৎ গ্যামেট সৃষ্টিটা কী হলো না, 2n। এক কথায় যদি দেখা যায় যে 2n থেকে 2n ক্রোমোজোম বিশিষ্টই গ্যামেট সৃষ্টি করা হবে এই ধরনের, ঠিক আছে। তা সৃষ্টি করিয়ে কী করা হচ্ছে না, যখনই 2n গ্যামেট হবে তার সঙ্গে ধরো কোনো একটা স্বাভাবিক উদ্ভিদের গ্যামেট, এই যে ধরো একটা স্বাভাবিক উদ্ভিদ যেটা 2n থেকে n হচ্ছে, তার সাথে ক্রস করানো হবে, তাহলে কি হলো 2n প্লাস n 3n ক্রোমোজোম সংখ্যক বিশিষ্ট উদ্ভিদ সৃষ্টি করতে হবে। অর্থাৎ এই গ্যামেটটা 2n, এটা স্বাভাবিক উদ্ভিদের গ্যামেট n দিয়ে পাওয়া গেল কি না 3n। তোমাদের বইতে দেখবে x দিয়েও কথাটা ব্যবহার করা হয়, n বা x দুটোই ব্যবহার করতে পারো, কিন্তু খেয়াল রাখবে যেহেতু এটা তোমাদের পদ্ধতি একটা, তো সেই পদ্ধতি যেটা সচরাচর যে পদ্ধতি বা শিকলগুলো নিয়ে হয় সেগুলো ইউজ করবে। তোমাদের কিন্তু বইতে x দিয়ে করে আছে, x দিয়েই করবে। তা দিয়ে 2x তা থেকে স্বাভাবিক গ্যামেট সৃষ্টি করে 3s মানে ট্রিপ্লয়েড উদ্ভিদ সৃষ্টি করা হয়। আবার ধরো এটার মাধ্যমে 2n থেকে 2n দিয়ে 4n ক্রোমোজোম বিশিষ্ট, সেটাও কিন্তু টেট্রাপ্লয়েড উদ্ভিদ সৃষ্টি করা যেতে পারে। তো এটা করার জন্য যেটা হয় কলচিসিন নেওয়া হয়, কলচিসিন নিয়ে কিন্তু অটোপ্লয়েড ঘটানো হয়। তা সেকেন্ড পয়েন্টটা দেখবে বলা আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দেবে, এটা কীভাবে করা হয়, কোন মাত্রায় দেওয়া হয় কলচিসিন এবং কীভাবে ঘটানো হয়। আর নেক্সট যেটা হচ্ছে অ্যালোপলিপ্লয়েড, এটা কীভাবে ঘটানো হয় সেটা বলে দিচ্ছি। এক্ষেত্রে দুটো ভিন্ন প্রজাতি নেওয়া হবে, ঠিক আছে। তো দুটো ভিন্ন প্রজাতি নিলে কী হবে, সেক্ষেত্রে দুটো ভিন্ন প্রজাতির সংমিশ্রণ ঘটবে। একই প্রজাতির মধ্যে হলো অটো আর অ্যালোপলিক দুটো ভিন্ন। ধরো এখানে তো দুটো উদ্ভিদ নেওয়া হয়েছে, ধরো একটা এ বি, আর এখান থেকে যে গ্যামেট হলো এ, এখান থেকে যেটা গ্যামেট হলো বি, এখান থেকে যেটা উদ্ভিদ সৃষ্টি হলো এ বি। এদের ক্ষেত্রে কি করা হলো না, তাকে আবার কলচিসিন দিয়ে তার থেকে সৃষ্টি করে দেওয়া হলো ধরো এ বি বি, ঠিক আছে। অর্থাৎ এখানেতে সেই উদ্ভিদটা থেকে আমরা একইভাবে এক কথায় যে বা এটা তোমাদের এ বি বি দিয়েই করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, কষ্টটাকে একটু চেঞ্জ করে তোমাদের বই অনুযায়ী করে দিচ্ছি, এ বি বি একসাথে। আর একটা হচ্ছে তোমার সিসিডিডি দিয়ে করা হয়েছে, ঠিক আছে। ডিপ্লয়েড আকারে দেখানো হয়েছে, ডিপ্লয়েড আকারে তাহলে দেখানো, তাহলে এক্ষেত্রে এ বি, এখান থেকে হচ্ছে সিডি, এখান থেকে আমরা যেটা পাবো এ বি সি ডি। এবার তাদেরকে একসাথে করানো হলো এ বি বি সি সি ডি ডি। অর্থাৎ এক্ষেত্রে যেটা হলো যে এ বি সি ডি যেটা প্রথমে যেটা তৈরি হবে, ধরো প্রথম যেটা তৈরি হলো সেটা হচ্ছে বন্ধ হাইব্রিড হবে। তো এটা খেয়াল রাখবে সবসময় যখন দুটো ভিন্ন উদ্ভিদের মধ্যে যখন সংকরায়ন ঘটনা অ্যালোপলিপ্লয়েড, তা থেকে যে অপত্য সৃষ্টি হবে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথম অপত্যজন্য সমস্ত উদ্ভিদায় কিন্তু বন্ধ হয়, তাদেরকে অ্যাম্প্লিপ্লয়েড করে ক্রোমোজোম সংখ্যার দ্বিতীয়করণ ঘটানো হয় অ্যাম্প্লিপ্লয়েড পদ্ধতিতে, দিয়ে কি করানো হয় তা থেকে 4x, অর্থাৎ যেখানে দেখো এ বি বি সি সি ডি ডি, অর্থাৎ 4x অর্থাৎ টেট্রাপ্লয়েড উদ্ভিদের সংকর তৈরি করা হয়েছে, ঠিক আছে। তাই এইভাবে কিন্তু অ্যালোপ্লয়েডের মাধ্যমে আমরা কিন্তু অনেক উদ্ভিদ সৃষ্টি করতে পারি এবং যাদের ক্ষেত্রে শস্যের গুণগত মান বেড়ে যায়। যেমন তোমাদের এখানে একটা উদাহরণ দিয়েছে, দেখবে পলিপ্লয়েডের ব্যবহার কোথায় কোথায় করা হয়েছে, যে রোগ প্রতিরোধী, অধিক ফলনশীল, উন্নত গুণমান বিশিষ্ট, যেমন রাশিয়ার বিজ্ঞানী যেটা কার্পিচেনকো যেটা প্রথম করেছেন মূল ও বাঁধাকপি সংকরায়ন ঘটিয়ে, যেটা হচ্ছে র্যাফান্ডো ব্রাসিকা নামক অ্যালোপলিপ্লয়েড সৃষ্টি করেছিলেন। এছাড়াও যেটা হচ্ছে ট্রিপ্লয়েড বিট, সাধারণ বিটের চেয়ে আকারে বড় হয়, বীজহীন তরমুজ যেটা 3x ক্রোমোজোম বিশিষ্ট, সাম্প্রতিক বৃহৎ আকারের অধিক ফলনশীল জাইগাস ভ্যারাইটিসের সঙ্গে টেট্রাপ্লয়েড 4n তরমুজ সৃষ্টি করা সম্ভব হয়েছে। বিভিন্ন গম বা বন্য যে গম জাতীয় উদ্ভিদ থেকে মানে হেক্সাপ্লয়েড গম সৃষ্টি করা হয়েছে, রাই শস্য সৃষ্টি করা হয়েছে, ঠিক আছে, যে একটি অটোপলিপ্লয়েড, একটি শস্যের বড় দানা, উন্নত মানের প্রোটিন বেশি পাওয়া যায়। তাই এইভাবে কিন্তু বিভিন্ন উদ্ভিদ সৃষ্টি করা হয়েছে। তাই এখান থেকে অ্যালোপ্লয়েড কিন্তু ঘটানো সম্ভব, 2n+1 ক্রোমোজোম বিশিষ্ট রোগ প্রতিরোধী শস্য সৃষ্টি করা সম্ভব হয়েছে। তা যাই হোক, আধুনিক যে হেক্সাপ্লয়েড গম সৃষ্টি করা হয় সেটা কী করে করা হয় সেটা একটু আমি দেখিয়ে দিচ্ছি, যে হেক্সাপ্লয়েড গম তৈরির পদ্ধতিটা।
সেখানে দেখো তোমাদের একটা দিয়েছে ট্রিটিকাম, দুটো প্রজাতি নেওয়া হয়েছে, ট্রিটিকাম যেটা হচ্ছে মোনোকক্কাম, আর একটা নেওয়া হয়েছে তোমার অ্যাজরিগাম যেটা আছে স্পেলটয়েডস, দুটো প্রজাতি নেওয়া হয়েছে, যেটা গ্যামেট এ আর বি দিয়ে তোমাদের দেখানো হচ্ছে। একটা হচ্ছে দুটোরই ক্রোমোজোম কিন্তু 14 তবে সেক্ষেত্রে এ বি আছে, দুটো আলাদা আলাদা প্রজাতি এ আর বি, এর ক্রোমোজোম সংখ্যা 14, এর ক্রোমোজোম সংখ্যা 14। তাহলে এক্ষেত্রে কি হয়েছে না, প্রথমেই যেটা করা হবে যে গ্যামেট সৃষ্টির মাধ্যমে যে সংকর তৈরি করা হবে, অর্থাৎ এক্ষেত্রে এ, এক্ষেত্রে হচ্ছে বি, এই তৈরি হলো সংকর বীজ এ বি। তাহলে এখানে ক্রোমোজোম সংখ্যা কত হবে? 14ই হবে। তাহলে এই 14 ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট যে হাইব্রিড, এরা কিন্তু যেহেতু মনে রাখবে দুটো যেহেতু ভিন্ন প্রজাতি, সেহেতু বন্ধা হাইব্রিড হবে। এই বন্ধা হাইব্রিড থেকে এরপরে যেটা করা হয় সেটা অ্যাম্প্লিপ্লয়েডি ঘটনা হবে, ক্রোমোজোমের দ্বিত্বকরণ ঘটনা হবে। এই ক্রোমোজোমের দ্বিত্বকরণ ঘটিয়ে কি করা হয় না, একসাথে এখান থেকে এ এ বি বি, ফলে কি হচ্ছে ক্রোমোজোম সংখ্যা হয়ে গেল 28। এই ক্রোমোজোম 28 তৈরি হওয়ার পর তার থেকে গ্যামেট সৃষ্টি করানো হবে, অর্থাৎ এখান থেকে বা ধরো এ বি গ্যামেট সৃষ্টি হলো, তার সঙ্গে বা অন্য একটা উদ্ভিদের, যেটা স্বাভাবিক উদ্ভিদ ধরো নেওয়া হয়েছে, ঠিক আছে, ধরো যেমন একটা 14 সংখ্যা ক্রোমোজোম বিশিষ্ট অন্য একটা উদ্ভিদ, হ্যাঁ নেওয়া হলো ডিজি, ধরো 14 ক্রোমোজোম সংখ্যা ছিল, সেখান থেকে গ্যামেট হলো ডি, দুজনদের ক্রস করানো হলো, তবে এই হলো এ বি ডি, এরাও কিন্তু বন্ধা হবে। এদেরকে এবার কি হচ্ছে না, তাদেরকে এবার ক্রোমোজোমের দ্বিত্বকরণ ঘটানো হবে, অর্থাৎ অ্যাম্প্লিপ্লয়েডি ঘটিয়ে দেওয়া হবে, দিয়ে সৃষ্টি করা হলো এ এ বি বি ডি ডি, দিয়ে তৈরি হলো 6 ক্রোমোজোম বিশিষ্ট উদ্ভিদ বা গম, যেটাকে বলা হচ্ছে হেক্সাপ্লয়েডি গম। তাই হেক্সাপ্লয়েডি সৃষ্টি করার জন্য কি করব আমরা, ঠিক আছে, তাহলে ইউভি রশ্মি গামা রশ্মি প্রয়োগ করে এদের মধ্যে কিন্তু এই ধরনের বিকিরণের মাধ্যমে পলিপ্লয়েড সৃষ্টি করা হয়, ঠিক আছে। তা হেক্সাপ্লয়েডি গমের এই ধরনের পদ্ধতির মাধ্যমে করানো হচ্ছে, তো এটাই হচ্ছে হেক্সাপ্লয়েডি গমের পদ্ধতি। তা তোমাদেরকে আমি এখান পর্যন্তই রেডি করতে বলবো, তারপরে মিউটেশন ব্রিডিং থেকে বাকিটা আমি পরের ক্লাসে নেব, আমি বুঝতেই পারছি এখানে অনেক বৃহৎ জায়গা, কিন্তু সেই ধরনের কঠিন নয়, একবার করে পড়লেই তোমাদের একটা রেডি হয়ে যাবে, যে একবার পড়তে পড়তে এগুলো একবার পড়ে যাবে কষ্ট, ঠিক আছে। আর এটাও ক্লাসই আমাদের লাগবে যদিও, দেখা যাক, আমি চেষ্টা করবো তোমাদেরকে একটু বড় বড় ক্লাস করে একটু লেন্দি নিয়ে শেষ করে দিতে, কারণ তাহলে এগুলো তাড়াতাড়ি পড়া হয়ে যাবে আর কি। যাই হোক, এটা এখান পর্যন্তই রইলো, তোমাদের অনেকটাই এটা ক্লাস হয়ে গেল, রেডি করে নেবে, এবার ভালো করে ডিটেলস কিন্তু পড়বে প্রত্যেকে বইতে কিন্তু।